আমার হোয়াটসঅ্যাপে শেষ হয়নি এটা, মানে আবেদন নেবে না। শুরু করে দিচ্ছে, আপনি একটু ওইটা চেক করেন, বন্ধ হয়ে গেলে ঠিক করেন, ব্যাটারিটা চেঞ্জ করেন। আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? সবাইকে এরু পরিবারের পক্ষ থেকে স্বাগতম এবং রসায়ন লাইভ ক্লাসে উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। যারা ইউটিউব প্লাস ফেসবুকে দুই জায়গাতেই আছো, সবাইকেই ধন্যবাদ। আমাদের আজকে রসায়নের ফ্রি ফেসবুক এবং ইউটিউব লাইভ ক্লাস শুরু হতে যাচ্ছে। সো সবাই আমাকে একটু ক্লাসটি শুরু করার আগে জানাও যে আমার ভয়েস ঠিকঠাক মতো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কি না এবং আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কি না, একটু আমাকে জানাও, তারপর আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি। সো আমি একটু কমেন্টসগুলো চেক করছি কারা কারা ক্লাসে উপস্থিত আছো। আচ্ছা আচ্ছা, দুটো একসাথে না? ওকে ওকে, ঠিক আছে। শুরু থেকে উপরে, একদম শুরুতে যান, উপরে। ওকে, মেঘা ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, লাইভ স্টার্ট হয়েছে নিচে। তারপরে অর্ণব হাসান ওয়ালাইকুম আসসালাম।
থ্যাংক ইউ। ফাতেমা খাতুন হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সোহানা, হ্যাঁ চিনতে পেরেছি সোহানা। তারপরে হ্যাঁ মেঘাকেও চিনেছি। তৌহিদা ইসলাম তন্নি ওয়ালাইকুম আসসালাম। এমডি শফিকুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে শফিকুল ইসলাম আইডি থেকে বলছো তাকিয়া, ওকে তাকিয়া। তারপরে হচ্ছে এমডি শফিকুল ইসলাম মানে তাকিয়া জিজ্ঞেস করেছো, আলহামদুলিল্লাহ ভালো আছি, ওকে। তারপরে জাহিদ সবুজ ওয়ালাইকুম আসসালাম। শাওনান, ওকে। তারপরে হচ্ছে বাঁধন নাসরিন, এটা কি 6-এর ক্লাস কিনা জিজ্ঞেস করেছো, না এটা হচ্ছে ক্লাস 9-10-এর কেমিস্ট্রি ক্লাস। তারপরে হচ্ছে নিচে নিচে ওকে আর আছে, আচ্ছা উপরে একটু আর একটু উপরে, হ্যাঁ এখান থেকে নিঝুম নীতি অল ক্লিয়ার, শাহিদা খানম অল ক্লিয়ার, তারপরে মেঘা অল ক্লিয়ার, তৌহিদ ইসলাম তন্নি, তারপরে ইয়েস স্যার ক্লিয়ার নিচে, ওয়ালাইকুম আসসালাম তাকিয়া নিচে, ওকে। ইউটিউব থেকে যারা যারা আছো অনেকেই আছো, তাসফিক আহমেদ, তারপরে হোসনারা বেগম, তারপরে আর কে কে আছো, আলকেমিস্ট আছো, ওয়াও। তারপরে কে আছো, তাশফিক আহমেদ আছো, তারপরে ওকে সামিয়া সামিয়া আলামিন আছো, তারপরে হচ্ছে আর কারা আছো, ওকে অনেকেই আছো। তো ধন্যবাদ সবাইকে, যারা যারা ইউটিউব প্লাস ফেসবুকে দুই জায়গাতেই আছো সবাইকে হচ্ছে এডু পরিবারের পক্ষ থেকে স্বাগতম। আবারও আমাদের হচ্ছে রসায়নের আজকে ফ্রি ফেসবুক লাইভ ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো আমরা আজকের ক্লাসে রসায়নের বেশ কিছু অধ্যায়ের হচ্ছে আমরা এমসিকিউ প্রশ্ন সমাধান করব এবং দেখব যে আসলে কিভাবে ওই সকল অধ্যায় থেকে কোন কোন টপিক থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে বেশি, সেই সকল জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে। তো চলো আমরা শুরু করে দিই ক্লাসটি। ওকে, একটু ফাইলটা হচ্ছে একটু ডাউনলোড হচ্ছে। তো সবাই আমাকে একটু বলো তো যে সবার হচ্ছে সাউন্ডটা কি শোনা যাচ্ছে, তো দেখা যাচ্ছে, তো ঠিক আছে না সব কিছু, কমেন্ট ক্লিয়ার, ওকে। চলো তাহলে আজকের আমরা আমাদের কেমিস্ট্রি ক্লাসটি শুরু করে দিচ্ছি। আজকের হচ্ছে আমাদের স্লাইডটা একটু বেশ বড়, তো ওই জন্য ডাউনলোড হতে একটু টাইম নিচ্ছে। সো আজকের কেমিস্ট্রি ক্লাসে আমরা প্রথমেই যে অধ্যায়টা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের যে তৃতীয় অধ্যায়। তো এই তৃতীয় অধ্যায় থেকে আমরা শুরু করব। তারপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে তৃতীয় অধ্যায় হচ্ছে পদার্থের গঠন, তারপরে আমরা রাসায়নিক বন্ধন দেখব, তারপরে হচ্ছে আমরা দেখব অষ্টম অধ্যায় অর্থাৎ রসায়ন ও শক্তি। এই অধ্যায়গুলোর পাশাপাশি আমরা চেষ্টা করব হচ্ছে কিছু কিছু অধ্যায়ের আরও অন্যান্য যে অধ্যায়, বিশেষ করে জৈব যৌগ বা আমাদের যে 11 যে অধ্যায়টা খনিজ সম্পদ ও জীবাশ্ম, সো এই সকল অধ্যায়ের যদি আমাদের সময় হাতে থাকে তাহলে এই সকল অধ্যায়ের আমরা বেসিকটুকু দেখার চেষ্টা করব। তো প্রথমেই আমি লিখে দিতে চাচ্ছি যে আজকের ক্লাসের কন্টেন্ট কী কী, অর্থাৎ আমরা কোন কোন অধ্যায় নিয়ে পড়াশোনা করতে যাচ্ছি। তো প্রথমে আমি তৃতীয় অধ্যায়ের কথা একটু লিখে দিচ্ছি। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। ক্লাস শুরু হয়েছে অনেক আগেই, বাট আমি আমার পরিচয়টা দিয়ে নিই। যারা এখানে আমাদের এক্সিস্টিং স্টুডেন্ট আছো বা আমাদের একাডেমিক ব্যাচের স্টুডেন্ট আছো, সবাই আমাকে চেনো আবির স্যার নামে। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাইহান মাহমুদ আবির। সো আমি এডু পরিবারে হচ্ছে জীববিজ্ঞান এবং রসায়ন শিক্ষক হিসেবে নিযুক্ত আছি। সো আমাদের জীববিজ্ঞান ক্লাস অলরেডি হয়ে গিয়েছে, আজকে আমরা কেমিস্ট্রি ক্লাস শুরু করতে যাচ্ছি। তো প্রথমেই আমরা একটু দেখি যে আমরা কোন অধ্যায়টি দেখে শুরু করতে যাচ্ছি, সেটা আমরা একটু লিখে দিই। আমরা প্রথমেই আমাদের কেমিস্ট্রির তৃতীয় অধ্যায়, কেমিস্ট্রির চ্যাপ্টার 3,
চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3-তে চ্যাপ্টার 3 এর নাম হচ্ছে পদার্থের গঠন। পদার্থের গঠন। এই পদার্থের গঠন এই অধ্যায়ের মধ্যে যে সকল বিষয় থেকে আমাদের পরীক্ষাতে সৃজনশীল প্রশ্ন এসে থাকে বেশিরভাগ সময়ে, তো সেই জিনিসগুলো হচ্ছে প্রথমেই এখানে পরমাণু মডেল, বিশেষ করে বোর ও রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর ও রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে এখান থেকে প্রশ্ন এসে থাকে। তারপরে এখন মডেলের মধ্যে কি কি আছে? মডেলের মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে স্বীকার্য বা পস্টুলেটস, আর একটা হচ্ছে লিমিটেশনস বা হচ্ছে আমাদের সীমাবদ্ধতা। এই দুইটা মডেলের সীমাবদ্ধতা কি কি, সেই সীমাবদ্ধতা নিয়ে এখান থেকে পড়তে হবে। তারপরে যে জিনিসটা নিয়ে জানতে হবে সেটা হচ্ছে এখানে কৌণিক ভরবেগের কিছু ম্যাথস আছে। কৌণিক ভরবেগের কিছু ম্যাথস আছে। বোরের পরমাণু মডেল থেকে আমরা কৌণিক ভরবেগের ধারণা পাই। তো এইগুলো আমরা অলরেডি একাডেমিক ক্লাসে শিখেছি। আমরা একাডেমিক ক্লাস যারা যারা করেছি তারা অলরেডি আমরা জানি পরমাণু মডেলের মধ্যে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল আলাদা করে দেখেছি, বোরের পরমাণু মডেল আলাদা করে দেখেছি। আমরা কৌণিক ভরবেগ কিভাবে বের করতে হয়, সেই কৌণিক ভরবেগের সূত্রটা কি, এটার আসলে রিয়েল অ্যাপ্লিকেশনসটা কি, তো সেটা থেকে কিভাবে ম্যাথ করতে হয় সেগুলো আমরা সবই শিখেছি। আমরা জাস্ট আজকে প্র্যাকটিস করব, ঠিক আছে? তারপরে আমরা দেখব, এখান থেকে আরও দেখব, সেটা হচ্ছে কোনো পরমাণুর আপেক্ষিক পারমাণবিক যে ভর, আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয় সেই জিনিসটা সেখান থেকেও সৃজনশীল প্রশ্ন আসে। তো মোটামুটি এই সকল জিনিসগুলো থেকে সৃজনশীল প্রশ্ন আসে তৃতীয় অধ্যায় বা পরমাণুর গঠন থেকে। সো সৃজনশীলের টপিকগুলো তো আমরা বুঝলাম, কিন্তু এখান থেকে এমসিকিউ কোন কোন প্রশ্নগুলো আসে সেটা আমরা এখন একটু দেখার চেষ্টা করি। তো তৃতীয় অধ্যায় থেকে আমরা শুরু করব। তৃতীয় অধ্যায়ের প্রথমে দেখো আমাদের অধ্যায়ের নাম কি? পদার্থের গঠন। এই পদার্থের গঠনের মধ্যে অনেকগুলো টপিক আছে। প্রথমেই যেমন হচ্ছে তোমার প্রতীক, সংকেত, তারপরে হচ্ছে মৌলের নাম, মৌলের যে বিভিন্ন ইংরেজি ল্যাটিন নাম থাকে, ল্যাটিন নাম থেকে কিভাবে ইংরেজি নাম এসেছে, তো সেইগুলোর বেসিক একদম প্রিলিমিনারি লেভেলের কিছু পড়াশোনা আছে। তারপরে হচ্ছে ধাপে ধাপে পরমাণু মডেল এবং সর্বশেষে হচ্ছে ওখান থেকে কিছু ম্যাথ করে এই অধ্যায়টি শেষ করে দেওয়া হয়েছে। তো আমরা প্রথমেই 1 নম্বর যে এমসিকিউটা শুরু করব সেটা হচ্ছে মৌল। তো 1 নম্বর প্রশ্নটা দেখো, আমাদের শরীরে কত ধরনের মৌল আছে? মৌল মানে কি? মৌল মানে হচ্ছে মৌলিক পদার্থ। তো মৌলিক পদার্থ কাকে বলে? যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাদেরকে মৌলিক পদার্থ বলে। তো হিউম্যান বডিতে বা আমাদের মানব দেহের মধ্যে মোট কতটি মৌলিক পদার্থ আছে? যারা যারা উত্তর করতে পারবে তারা হচ্ছে উত্তরগুলো দিয়ে দাও, আর আমি হচ্ছে এর মধ্যে উত্তর করছি। সো আমি উত্তর করার সাথে সাথে যারা পারবে তারা অ্যান্সারগুলো দিয়ে দাও, আমি সবার অ্যান্সারগুলোই চেক করব। সো দেখো আমাদের মানব দেহে মোটামুটি টোটাল 26 ধরনের, কত ধরনের বলো তো? 26 ধরনের মৌল আছে বা মৌলিক পদার্থ আছে। এই মৌল বা মৌলিক পদার্থ কোথায় পাওয়া যায়? পর্যায় সারণীতে যে 118টা যে আমরা মৌল দেখি ওইগুলোই হচ্ছে মৌলিক পদার্থ, যেগুলোকে ভাঙলে আমরা ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো কিছু পাবো না। তো সেটা কি? মৌলিক পদার্থ। তাহলে আমাদের হিউম্যান বডিতে মোট কত ধরনের মৌলিক পদার্থ আছে? মোটামুটি 26 ধরনের মৌলিক পদার্থ আছে। তো এর মধ্যে কিছু আছে প্রধান মৌলিক পদার্থ, আবার কিছু আছে খনিজ পদার্থ, ঠিক আছে? কিছু আছে প্রধান মৌলিক পদার্থ। এখানে কিছু আমরা পড়ব, সেটা হচ্ছে প্রধান মৌলিক পদার্থ। প্রধান মৌলিক পদার্থ আমরা একটু জেনে রাখবো। 3টা হচ্ছে প্রধান মৌলিক পদার্থ। 3টা মৌলিক পদার্থ হচ্ছে অক্সিজেন, কার্বন এবং হাইড্রোজেন। এই 3টা হচ্ছে কি? প্রধান 3টি। আর এর সাথে কিছু খনিজ থাকে, কিছু খনিজ মৌল থাকবে, যেমন হচ্ছে ম্যাগনেসিয়াম, আয়রন বা লৌহ, তারপরে হচ্ছে সোডিয়াম, তারপরে ক্যালসিয়াম ইত্যাদি, ঠিক আছে? এরকম অনেকগুলা খনিজ পদার্থ থাকবে। টোটাল হচ্ছে 26টা মৌল থাকবে। তো আমি একটু কমেন্টসগুলো চেক করছি কারা কারা সঠিক উত্তর করতে পেরেছো। ওকে, সো এখান থেকে দেখতে পাচ্ছি তোমরা অনেকেই অ্যান্সার করেছো। ওয়াও, অনেকে অ্যান্সার করেছো যে একের সি, এমনি শফিকুল ইসলাম, নাজিফা ইসলাম, তারপরে হচ্ছে তাহিদা তন্নি, সেলিনা শেলি, তারপরে মেঘা, অর্ণব হাসান, শাহিদা খানম,
তারপরে কে আছে, তারপরে হচ্ছে সোহানা, তারপরে মুনতাহা, তারপরে সেলিনা। ওকে, অনেকে অ্যান্সার করেছো, থ্যাংক ইউ সবাইকে। এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে কোনটি যৌগিক পদার্থ? তো যৌগিক পদার্থ কাকে বলে? যৌগিক পদার্থ হচ্ছে যে সকল পদার্থকে ভাঙলে আমরা একাধিক পদার্থ পাবো। যে সকল পদার্থকে ভাঙলে আমরা কি পাবো? একাধিক পদার্থ পাবো, তাকে হচ্ছে যৌগিক পদার্থ বলে। তো দেখো এখানে লোহা মানে কি? আয়রন, এটা কি একটা মৌলিক পদার্থ। তারপরে রূপা বা হচ্ছে আমাদের রূপাটাও হচ্ছে কি একটা মৌলিক পদার্থ। তারপরে সালফার, এটাও হচ্ছে একটা মৌলিক পদার্থ। কিন্তু মোম যেটা, এই মোমটা হচ্ছে কি একটা যৌগিক পদার্থ। কেন? কারণ এই মোমটা হচ্ছে মূলত একটা হাইড্রোকার্বন। এটা কি একটা হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের মধ্যে হাইড্রোজেন এবং কার্বন দুইটা আলাদা আলাদা মৌল থাকে, তার মানে এটা একটা যৌগিক পদার্থ। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? 2-এর গ, অর্থাৎ যৌগিক পদার্থ হচ্ছে মোম। মোম কেন যৌগিক পদার্থ? কারণ এটা হচ্ছে একটা হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের মধ্যে কি থাকে? হাইড্রোকার্বনের মধ্যে হাইড্রোজেন এবং মানে কার্বন, এই দুইটা মৌল থাকে। এরপরে এখানে আমরা একটা ছক দেখতে পাচ্ছি যে রাসায়নিক মৌল, প্রতীক ও নামের একটা ছক তোমরা দেখতে পাচ্ছ। দেখো তোমরা সবাই জানো সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম, যেটাকে আমরা Na দ্বারা প্রকাশ করি। তারপরে কপারের ল্যাটিন নাম হচ্ছে কপ্রাম, যেটাকে Cu দ্বারা প্রকাশ করা হয়। পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, যেটাকে আমরা বড় হাতের K দিয়ে প্রকাশ করি। সিলভার হচ্ছে আর্জেন্টাম, Ag দ্বারা প্রকাশ করি। টিন হচ্ছে স্ট্যানাম, Sn দ্বারা প্রকাশ করি। অ্যান্টিমনি হচ্ছে স্ট্যাবিয়াম, যেটাকে আমরা Sb দ্বারা প্রকাশ করি। তারপরে হচ্ছে আচ্ছা, গোল্ড হচ্ছে এখানে AuRum, আউরাম বা গোল্ড, যেটাকে আমরা Au দ্বারা প্রকাশ করি। গোল্ড বা আউরামের হচ্ছে এটাকে আমরা Au দ্বারা প্রকাশ করি। তারপরে হচ্ছে লেড হচ্ছে প্লাম্বাম, লেডটা কি? প্লাম্বামকে আমরা Pb দ্বারা প্রকাশ করি। টাংস্টেন হচ্ছে ওলফর্ম, লেড হচ্ছে প্লাম্বাম, টাংস্টেনকে আমরা কি বলি? ওলফর্ম, যেটাকে আমরা W দ্বারা প্রকাশ করি। আয়রন হচ্ছে কি? আয়রন হচ্ছে Hg। আর এখানে কিছু, আচ্ছা নিচে আরও কিছু আছে, যেমন কার্বন হচ্ছে ইংরেজি নাম C, তারপরে ক্লোরিন Cl, তারপরে হচ্ছে ক্যালসিয়াম Ca, তারপরে কোবাল্ট হচ্ছে CO। আচ্ছা যাই হোক, এখানে একটু উল্টাপাল্টা আসছে। দেখো এখান থেকে আমরা একটু দেখে নিই, পটাশিয়ামের ল্যাটিন নাম কোনটি? পটাশিয়ামের ল্যাটিন নাম কোনটি বলো তো? পটাশিয়ামের ল্যাটিন নাম স্ট্যানাম ওলফর্ম। ক্যালিয়ামটা এখানে আসে নাই। আচ্ছা, এই প্রশ্নটা আমরা স্কিপ করি। টাংস্টেনের ল্যাটিন নাম কি? দেখো, টাংস্টেনের ল্যাটিন নাম হচ্ছে কি? ওলফর্ম। টাংস্টেনের ল্যাটিন নাম কি? ওলফর্ম। টাংস্টেনের ল্যাটিন নামটা কি বলতো? ওলফর্ম। টাংস্টেনের ল্যাটিন নামটা হচ্ছে ওলফর্ম। মুনতাহা বলেছো তোমার জন্মদিন, হ্যাপি বার্থডে মুনতাহা, তোমার জন্য দোয়া রইল। তারপরে সেলিনা শিলে বলেছো তোমার নাম নুহা, ওকে। তারপরে সেলি অ্যান্সার দিয়েছো, আলভি অ্যান্সার, শফিকুল ইসলাম অ্যান্সার দিয়েছো, মেঘা অ্যান্সার দিয়েছো, শহীদা খানম অ্যান্সার দিয়েছো। তারপরে হচ্ছে নাজিফা ইসলাম, তারপরে শহীদা খানম, তারপরে হচ্ছে নিঝুম নীতি, ওকে, অনেকে অ্যান্সার দিচ্ছ। তারপরে হচ্ছে আর্জেন্টাম, সিলভার আর্জেন্টিনা ফ্যান দেখে তার নাম আর্জেন্টাম। আচ্ছা ঠিক আছে। তারপরে কে আছো? ওকে, ওলফর্ম অনেকে অ্যান্সার দিয়েছো, 4-এর অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ। নাজিফা, মেঘা, সোহানা, নিঝুম নীতি, ওকে, যারা অ্যান্সার দিয়েছো সবাইকে ধন্যবাদ। ইউটিউব থেকে অনেকেই অ্যান্সার দিচ্ছো, শ্যাডো, সামিয়া, আলামিন, তারপরে হচ্ছে তোমার হোসনে আরা বেগম, তারপরে এমডি নাসির অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ যারা অ্যান্সার দিয়েছো। এর পরের প্রশ্নটা আমরা দেখি একটু। পরের প্রশ্নটা হচ্ছে কোনটি অ্যান্টিমনির ল্যাটিন নাম? অ্যান্টিমনি কোনটা? অ্যান্টিমনি কী ছিল বলো তো? অ্যান্টিমনির ল্যাটিন নামটা কী ছিল বলো তো বাচ্চারা? ওকে, ক্লাস 8-এর স্টুডেন্টরা ঘুরতে চলে এসেছে, যাই হোক স্বাগতম ক্লাস 8-এর স্টুডেন্টদের নবম দশম শ্রেণীর রসায়ন ক্লাসে স্বাগতম। তোমরাও আগামী বছর রসায়ন পড়বে, তো একটু ঝলক দেখে যাও যে রসায়ন কীভাবে পড়তে হয় বা রসায়নের প্রশ্নগুলো কীভাবে হয়। সো আমি একটু কমেন্টসগুলো চেক করছি।
ফেসবুকের কমেন্ট পড়েন, ইউটিউবের কমেন্ট পড়েন না। তাশফিক আহমেদ, আমি ইউটিউব প্লাস ফেসবুকের দুইটার কমেন্টই পড়ছি বাবা, সমস্যা নেই। তারপরে আমি একটু ইউটিউবে আগে পড়ি, যেহেতু সে একটু রাগ করলো আমার সাথে। আচ্ছা ঠিক আছে, আমি চাই না কেউ রাগ করুক। আব্দুল মহি ইউটিউব থেকে অ্যান্সার দিচ্ছ, হোসনে আরা বেগম, তারপরে হচ্ছে মারুফা, মারুফ মারুফ আবদুল্লাহ মহি, সামিয়া আলামিম, তারপরে হচ্ছে তাশফিক আহমেদ, তারপরে আব্দুল মহি অ্যান্সার দিয়েছো, ধন্যবাদ। ফেসবুক থেকে অ্যান্সার দিচ্ছ কে কে? ফেসবুক থেকে আচ্ছা, তো হচ্ছে নাজিফা ইসলাম, আলী টুটুল, সেলিনা শেলি, নাজিফা ইসলাম, ওকে, ধন্যবাদ ধন্যবাদ সবাইকে যারা যারা অ্যান্সার দিচ্ছ। এর তাহলে নিচের কোডটি অ্যান্টিমনির ল্যাটিন নাম হবে। অ্যান্টিমনি হচ্ছে কোনটা? স্ট্যাবিয়াম বা অ্যান্টিমনি, স্ট্যাবিয়াম বা অ্যান্টিমনি, এটা হচ্ছে অ্যান্টিমনির ল্যাটিন নাম। এরপরে দেখো কোনটি ল্যাটিন ভাষা থেকে গৃহীত? ক্যালসিয়াম, ক্যাডমিয়াম, আর্জেন্টাম, ক্রোমিয়াম, কোনটা ল্যাটিন ভাষা থেকে আসছে বলো তো? কোনটা ল্যাটিন ভাষা থেকে আসছে? ক্যালসিয়াম ইংরেজি ভাষা থেকে আসছে, ক্যাডমিয়ামও ইংরেজি ভাষা থেকে আসছে, ক্রোমিয়ামও ইংরেজি ভাষা থেকে আসছে। শুধুমাত্র এজি, এজি মানে কি আর্জেন্টাম, এই আর্জেন্টাম মানে কি সিলভার, আর্জেন্টাম মানে কি সিলভার, এই সিলভারটা হচ্ছে ল্যাটিন ভাষা থেকে এসেছে। তাহলে 6-এর গ অ্যান্সারটা কত হবে? 6-এর গ অ্যান্সারটা কত হবে বলো তো? 6-এর গ, ঠিক আছে। এর পরের প্রশ্নটা আমরা একটু দেখি, এরপরের প্রশ্নটা দেখি। এরপরে আমরা একটা ছক দেখি আগে, তারপর প্রশ্ন দেখব। ছকটা হচ্ছে এখানে ইলেকট্রনের প্রকৃত আধান দেওয়া আছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব, প্রকৃত ভর হচ্ছে 9.11 × 10⁻21, আর আপেক্ষিক আধান হচ্ছে -1, আপেক্ষিক ভর হচ্ছে 0। প্রোটনের প্রতীক হচ্ছে প্রোটনের প্রতীক, প্রোটনের প্রতীক, প্রতীক, প্রোটনের প্রতীক হচ্ছে কি পি, এবং এর প্রকৃত আধান বা চার্জ হচ্ছে 1.60 × 10⁻⁻19 কুলম্ব, বাট এটা হচ্ছে প্লাস চার্জ, আর ইলেকট্রন হচ্ছে মাইনাস চার্জ, যেটা আমরা সবাই জানি। প্রকৃত ভরটা হচ্ছে 1.673 × 10⁻24 গ্রাম, আর আপেক্ষিক আধানটা হচ্ছে +1, আপেক্ষিক ভর হচ্ছে শুধু 1। আর নিউটন, নিউটনকে আমরা ছোট হাতের এন দ্বারা প্রকাশ করি, যার প্রকৃত আধানটা হচ্ছে 0, নিউটনের কোনো আধান নেই। আর প্রকৃত ভরটা কত? 1.675 × 10⁻24 গ্রাম, অর্থাৎ এখানে প্রোটনের যা ভর, প্রায় প্রোটনের কাছাকাছি ভর হচ্ছে নিউটনের, আর নিউটনের আপেক্ষিক আধান নাই 0, আর আপেক্ষিক ভর হচ্ছে প্রোটনের ভরের মতোই 1। তাহলে এবার আমরা যদি একটু প্রশ্নগুলো দেখি, নিউটনের প্রকৃত ভর কত? নিউটনের প্রকৃত ভর কত? মাত্র আমরা দেখলাম, তাহলে অ্যান্সারটা কত হবে বলো তো? নিউটনের প্রকৃত ভরটা কত হবে? নিউটনের প্রকৃত ভরটা হবে 1.675 × 10⁻24 গ্রাম, 1.675 × 10⁻24 গ্রাম। কে কে অ্যান্সার দিচ্ছ? ইউটিউব থেকে তাসফিক আহমেদ, তারপরে হোসনে আরা বেগম, তারপরে ফেসবুক থেকে কে কে দিচ্ছ? ফেসবুক থেকে দিচ্ছ, আচ্ছা আগের 6-এর অ্যান্সার দিয়েছো অনেকেই, শাহিদা খানম, তন্নি, অর্ণব, নীতি, মেঘা, তারপর হচ্ছে সোহানা, হরজত আলী টুটুল, তারপর ইউটিউব থেকে আব্দুল মহি, পান্না, তারপরে হচ্ছে মারুফ, তারপরে তাশফিক, ওকে, ধন্যবাদ সবাইকে। এরপরের প্রশ্নতে আমরা চলে যাই। দেখো আমাদের নিউটনের প্রকৃত ভর জানার পরে আমরা 8 নম্বর প্রশ্নটা দেখি, যে 5টি প্রোটনের প্রকৃত ভর কত? 5টা প্রোটনের প্রকৃত ভর কত? 5টি প্রোটন, আমরা জানি একটা প্রোটনের প্রকৃত ভর কত বলো তো? 1.675 × 1.673 × 10⁻24 গ্রাম, এটা হচ্ছে একটা প্রোটনের ভর। তাহলে এর সাথে আমরা 5 গুণ করব, এর সাথে 5 গুণ করলে অ্যান্সারটা কত আসে আমাকে একটু জানাতো বাচ্চারা? এর সাথে 5 গুণ করলো 1.673 × 10⁻24, এর সাথে আমরা যদি 5 গুণ করি তাহলে কত আসে অ্যান্সারটা বলো তো? 8-এর অ্যান্সারটা কত আসবে? সবাই একটু ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে আমাকে একটু জানাও, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে আমাকে জানাও। ওকে, অর্ণব হাসান 7-এর অ্যান্সার দিয়েছিলা, ফাতেমা, নাজিফা, তারপরে হচ্ছে ওকে অনেকেই অ্যান্সার দিয়েছো, ধন্যবাদ। তারপর ফেসবুক, ইউটিউব থেকে আমি দেখতে পাচ্ছি তাশফিক আহমেদ, সামিয়া আলামিম, উর্মিলা আক্তার অ্যান্সার দিচ্ছ, রাইট অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ। তারপরে সিক্স সেন্স মাইন্ডসেট, তারপরে হচ্ছে MF7BX1 শ্যাডো, ওকে, অনেকেই রাইট অ্যান্সার দিচ্ছ, ধন্যবাদ সবাইকে। তো এখানে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে
8.36 ইন্টু 10⁻⁻24 গ্রাম, 8.36 ইন্টু 10⁻⁻24 গ্রাম, তাই না? 1.673 ইন্টু 10⁻⁻24 এর সাথে এতর সাথে আমরা যদি 5 গুণ করি তাহলে আমরা এই মানটা পাই। এরপরে 9 নম্বর প্রশ্নটা দেখো, এই যে অ্যালুমিনিয়াম আয়নে কতটি ইলেকট্রন আছে? অ্যালুমিনিয়াম আয়ন Al3+, আমরা জানি অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত? 13। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13। কোনো একটা মৌলের যদি ইলেকট্রন সংখ্যা বের করতে হয়, কোনো একটা মৌলের ইলেকট্রন সংখ্যা বের করতে হলে একটা শর্টকাট সবাই মনে রাখবা, শর্টকাটটা হচ্ছে Z +/-n, এটা হচ্ছে শর্টকাট। এখানে এই Z মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা আর N মানে হচ্ছে আয়ন। N মানে কি? আয়ন। তাহলে এই যে এর পারমাণবিক সংখ্যা কত? অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। জেডের জায়গায় 13 বসাও, মাইনাস এই আয়নের জায়গায় কত বসাবা? এই যে +3। তাহলে প্লাস আর মাইনাসে -3, দ্যাট মিন্স 10, অর্থাৎ 10টা ইলেকট্রন আছে। তাহলে অ্যালুমিনিয়ামে কয়টা ইলেকট্রন আছে? 10টি। অ্যালুমিনিয়ামে কয়টা ইলেকট্রন আছে? 10টি। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমি দেখি কারা কারা রাইট অ্যান্সার দিয়েছো। তাসফিয়া আফরোজ, তাশফিক আহমেদ হচ্ছে এডি থেকে, তাসফিয়া আফরোজ, ওকে। আব্দুল কালাম, আবু কালামিয়া, ওকে। শ্যাডো, উর্মিলা আক্তার জিদনি, রুহুল আমিন, তারপরে হোসনে আরা বেগম, এমডি নাসির, সবাই ইউটিউব থেকে। এবার ফেসবুক থেকে কারা কারা আছো? আলভি আছো, তারপর সোহাগ গাজী রাইট আনসার দিয়েছো, তারপরে হচ্ছে কে আছো? নিঝুম নীতি রাইট আনসার, তারপরে আলী টুটুল, সেলিনা শেলি, শাহিদা খানম, সোহাগ গাজী, শফিকুল ইসলাম, ফাতেমা, নিঝুম নীতি, ওকে। ধন্যবাদ সবাইকে, যারা যারা রাইট অ্যান্সার দিচ্ছ সবাইকে ধন্যবাদ। এরপরে পরের প্রশ্নটা আমরা একটু দেখি। ক্রোমিয়াম 3+ আয়নে কতটি ইলেকট্রন আছে? এটা তোমরা সবাই আমাকে একটু বের করে জানাও। ক্রোমিয়াম 3+ আয়নে কতটি ইলেকট্রন আছে এটা আমাকে একটু সবাই বের করে জানাও। ক্রোমিয়ামে কতটি ইলেকট্রন আছে? যেহেতু আগে একটা শর্টকাট শিখিয়েছি, তো ওই টাইপের কোশ্চেনই হচ্ছে এটা। ঠিক ওই শর্টকাটটা ইউজ করি এই প্রশ্নটা তোমরা সলভ করতে পারবা। তো দেখো, আমরা জানি ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলো তো? শর্টকাটটা হচ্ছে জেড। কোনো একটা মৌলের বা কোনো একটা আয়নের ইলেকট্রন সংখ্যা, কোনো একটা আয়নের ইলেকট্রন সংখ্যাটা কত? ওকে, আচ্ছা দেখো, কোনো একটা আয়নের ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা থেকে আমরা বিয়োগ দিব কি বলতো? তার আয়ন সংখ্যা, আমরা আধান সংখ্যাটা বিয়োগ দিব। তাহলে আমরা জানি ক্রোমিয়ামের কত? 24 থেকে আমরা যদি 3 বিয়োগ দিই তাহলে কত আসে? 21 আসে। তাহলে অ্যান্সার হচ্ছে ক নাম্বার। অ্যান্সার কত? ক নাম্বার। তার মানে ক্রোমিয়াম 3+ আয়নে কতটি ইলেকট্রন আছে? ক নাম্বার। এই সেম কোশ্চেনটাই যদি এভাবে আসতো যে ক্রোমিয়াম 3+ এর প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা কতটি, এটা যদি আসতো, এই সেম কোশ্চেনটা যদি আসতো, তাহলে এটার অ্যান্সারটা কী হইতো বলো তো? জাস্ট হচ্ছে ইলেকট্রনের জায়গায় প্রোটন কথাটা যদি দিয়ে দিত, তাহলে অ্যান্সারটা কী হইতো? ক্রোমিয়াম 3+ এর প্রোটন সংখ্যা কত, এই প্রশ্নটা যদি করতো, তাহলে অ্যান্সারটা কী হইতো আমাকে একটু জানাতো। আমি একটু কমেন্টসগুলো চেক করি। এমডি মেইডে ক্লাচ, তারপর এমডি নাসির, সামিয়া আলামিন ইউটিউব থেকে, এমডি নাসির, তাসফিয়া আফরোজ, তারপরে হচ্ছে ফেসবুক থেকে কে ছিলা? ফেসবুক থেকে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে ফাতেমা খাতুন, আমাদের সোহানা, তারপর সেলিনা শেলি, সিফাত ভুইয়া, নাজিফা ইসলাম, শাহিদা খানম, শফিকুল ইসলাম, তারপরে হচ্ছে শাহিদা খানম, তারপরে নিঝুম নীতি, এমডি শফিকুল ইসলাম, মেঘা টুটুল, তারপরে হচ্ছে সেলিনা শেলি, ওকে। মিস্টেক অ্যান্সার এ হয়েছে, ওকে, সমস্যা নেই নাজিফা, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে যারা যারা অ্যান্সার দিচ্ছ। কি হলো আচ্ছা, ওই হচ্ছে একটু টেকনিক্যাল ত্রুটির জন্য ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল, আবার ঠিক আছে আশা করি। এবার দেখো, এই প্রশ্নটার উত্তর আমাকে দাও। ক্রোমিয়াম 3+ এর প্রোটন সংখ্যা কত? দেখো, আমরা সবাই জানি কোনো একটা পরমাণুর
পরিচয় হচ্ছে তার প্রোটন সংখ্যা। কোনো একটা পরমাণুর পারমাণবিক সংখ্যাটাই কি তার প্রোটন সংখ্যা, অর্থাৎ যে কয়টা প্রোটন সংখ্যা ওইটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, আর পারমাণবিক সংখ্যাটাই হচ্ছে তার পরিচয় বা আইডেন্টিটি। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো, কোনো একটা পরমাণু থেকে আমরা ইলেকট্রন যদি বাদ দিই বা গ্রহণ করি তাহলে তার প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হয় না, যেহেতু প্রোটন সংখ্যা নিউক্লিয়াসের মধ্যে থাকে। তাহলে এখানে যেহেতু 3+ মানে কি 3টে ইলেকট্রন সে ত্যাগ করেছে, 3টে ইলেকট্রন সে ত্যাগ করেছে, ইলেকট্রন ত্যাগ করেছে যেটা নিউক্লিয়াসের বাইরে ছিল, কিন্তু নিউক্লিয়াসের ভিতরের প্রোটন কি ত্যাগ করতে পেরেছে? পারে নাই। তার মানে আগে অর্থাৎ নর্মাল ক্রোমিয়াম থাকা অবস্থাতেও এর প্রোটন ছিল 24, আর এই ক্রোমিয়াম 3+ থাকা অবস্থাতেও এর প্রোটন সংখ্যা 24টাই থাকবে। এর প্রোটন সংখ্যা কত থাকবে? 24টাই থাকবে, ঠিক আছে? কারণ আমরা জানি যে ইলেকট্রন আদান প্রদান হইলেও প্রোটন সংখ্যা আদান প্রদান হয় না। কারা কারা সঠিক উত্তর দিয়েছো? তন্নি সঠিক উত্তর দিয়েছো ফেসবুক থেকে। তারপরে হচ্ছে কে দিয়েছো? শাহিদা খানম, খুশবু, তারপরে হচ্ছে মেঘা আলী, টুটুল আগেরটা অ্যান্সার দিয়েছিলা। ওকে, এবার ইউটিউব থেকে আমি একটু চেক করি। রেদোয়ান হোসেন অ্যান্সার দিয়েছো। তারপরে হচ্ছে আগে অ্যান্সার দিয়েছিল আগের 10 নম্বর সামিয়া আলামিন অ্যান্সার দিয়েছো। তারপর পান্না 10-এর অ্যান্সার দিয়েছিলা। ওকে, থ্যাংক ইউ সবাইকে। মেহেদি হাসান অ্যান্সার দিয়েছিলা, থ্যাংক ইউ সবাইকে। এরপরে পরবর্তী প্রশ্নে আসি যে অ্যালুমিনিয়াম 3+ আয়নে কতটি প্রোটন আছে। সেম কোশ্চেন, একটু আগে যে প্রশ্নটা ওই যে সাইডে লিখে দিয়েছিলাম ওটাই কিন্তু এটা। তাহলে কত হবে বলো তো? অ্যালুমিনিয়াম 3+ মানে কি? এই অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ত্যাগ করেছে, কিন্তু প্রোটন কি আর ত্যাগ করেছে? না। তার মানে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, আর এর প্রোটন সংখ্যাও 13। প্রোটন সংখ্যা সে গ্রহণও করে না, ত্যাগও করে না, তার মানে প্রোটন সংখ্যা 13টাই থাকবে। তাহলে অ্যালুমিনিয়াম 3+এও প্রোটন সংখ্যা 13টা, আর অ্যালুমিনিয়ামেরও প্রোটন সংখ্যা কয়টা থাকবে? অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা 13টা। অ্যালুমিনিয়াম 3+এরও প্রোটন সংখ্যা কতটা থাকবে বলো তো? 13টাই থাকবে, কারণ তারা ইলেকট্রন ত্যাগ করেছে। অ্যালুমিনিয়াম 3+ মানে সে 3টে ইলেকট্রন ত্যাগ করেছে, বাট প্রোটন কিন্তু ত্যাগ করে নাই। তার মানে আগেও প্রোটন যে কয়টা থাকবে এখনও সেই কয়টাই থাকবে। এর পরবর্তী প্রশ্নটা দেখো, বোর পরমাণু মডেল অনুসারে কোনটির বর্ণালী ব্যাখ্যা করা যায়? তো অ্যাকর্ডিং টু দ্য বোরস অ্যাটমিক মডেল, আমরা জানি যে বোরস অ্যাটমিক মডেল অনুসারে, অ্যাটমিক মডেল বা বোরের যে পরমাণু মডেল, সেই পরমাণু মডেল অনুসারে আমরা জানি যে শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা একই ধরনের পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায়, ঠিক আছে? তাহলে এক ইলেকট্রন বিশিষ্ট বা এক ইলেকট্রন বিশিষ্টর মতো যে সকল পরমাণুগুলো তাদের বর্ণালী ব্যাখ্যা করা যায়। এছাড়া একের অধিক মানে 2, 3, 4, 5 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী আমরা বোরের পরমাণু মডেল থেকে ব্যাখ্যা করতে পারি না। তাহলে দেখো এখানে হিলিয়াম মানে কি, পরমাণুর সংখ্যা, পারমাণবিক সংখ্যা কত বা ইলেকট্রন কত? ইলেকট্রন হচ্ছে 2টা, তার মানে এইটা কি, এটার বর্ণালী আমরা ব্যাখ্যা করতে পারি না। He+, হিলিয়াম প্লাস মানে কি? হিলিয়াম 2টে ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন ত্যাগ করেছে, তার মানে কি তার একটা ইলেকট্রন, তার মানে এটা হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট। এটা ইলেকট্রন কয়টা? একটা। যেহেতু এটা এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, তার মানে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। লিথিয়াম হচ্ছে 3 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, লিথিয়াম 2+ হচ্ছে, লিথিয়াম প্লাস মানে হচ্ছে কত? 2 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু। তো যার কারণে শুধুমাত্র এখানে হিলিয়াম প্লাস এই এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুরই হচ্ছে কি ব্যাখ্যা করা যাবে? বর্ণালী ব্যাখ্যা করা যাবে। বুঝতে পেরেছো? তো এটা সবাই একটু মনে রাখবা। তো এই বর্ণালী ব্যাখ্যা করা যায় কাদের? হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করা যায়। তারপরে হচ্ছে লিথিয়াম 2+-এর বর্ণালী ব্যাখ্যা করা যায়, আর হিলিয়াম প্লাসের বর্ণালী, এগুলো সবাই কিন্তু এক ইলেকট্রন বিশিষ্ট, তাই না? হ্যাঁ, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, লিথিয়াম 2+ মানে কি 3টা ইলেকট্রন থেকে লিথিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করলে তার একটা ইলেকট্রনই থাকে, ওইটা হচ্ছে লিথিয়াম 2+। আর হিলিয়াম প্লাস মানে কি 2টা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন ত্যাগ করলে হিলিয়ামের একটা ইলেকট্রন থাকে। তো এই সব আয়ন এবং পরমাণুগুলারই হচ্ছে বর্ণালী ব্যাখ্যা করা যায় বোরের পরমাণু মডেল অনুসারে, এছাড়া বাকিগুলার যায় না। সো এটা একটু সবাই মনে রাখবা। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি একটু কমেন্টসগুলো চেক করি। ইউটিউব থেকে কারা কারা রাইট অ্যান্সার দিয়েছিল? তাসফি আফরোজ, এমডি নাসির, রেদওয়ান, তারপরে হচ্ছে আর কে আছে? শ্যাডো, নাজমা বেগম, তারপরে হচ্ছে মেডে ক্লাচ, শ্যাডো, তারপরে আর কে?
তাসফিয়া আফরোজ। এবার ফেসবুক থেকে কারা কারা অ্যান্সার দিয়েছিলা, কে কে দিয়েছিলা? শেরিনা শেলি, তারপরে শফিক ইসলাম, খুশবু। এখানে তো হাইড্রোজেন ছিল না, এখানে হাইড্রোজেন হচ্ছে ছিল না। তারপরে হচ্ছে শেলিনা শেলি, ক্যামিলি রানীনাথ, নাজিফি ইসলাম, রাইট অ্যান্সার দিয়েছো তোমরা সবাই, থ্যাংক ইউ। শফিউল ইসলাম, সোহানা, সবাই রাইট অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এর পরবর্তী প্রশ্নে চলে যাই, 13 নম্বর। দেখো Q19, কিউ এর নিচে 19 আছে, তার মানে এই কিউ মৌলটার নাম কি বলো তো? কিউ এর নিচে 19, তার মানে যার পারমাণবিক সংখ্যা 19, তার নাম কি? আমরা জানি পারমাণবিক সংখ্যা 19 কার? পটাশিয়ামের, তাই না? পটাশিয়াম, যার ল্যাটিন নাম ক্যালিয়াম। ক্যালিয়ামের জন্য আমরা বড় হাতের কে দিয়ে পটাশিয়ামকে প্রকাশ করি। তো এই পটাশিয়ামের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে? শেষ ইলেকট্রন, তার মানে এর আমরা একটু ইলেকট্রন বিন্যাস করি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d লিখবো বাট ইলেকট্রন দিব না। কেন? আউফবাউ নীতি অনুসারে আমরা এখানে ইলেকট্রন দিব না, আমরা 4s এ ইলেকট্রন দিব। কয়টা দিব বলো তো? কয়টা হয়েছে? 6 6 12 14 16 18, এখানে একটা 19, ঠিক আছে? এখানে একটা 19। আর 3ডিতে আমাদের ইলেকট্রন দেওয়ার প্রয়োজন নেই, আমরা হচ্ছে শুধুমাত্র 4s এ ইলেকট্রন দিব, কিন্তু 3ডিটা খালি থাকবে, শূন্য থাকবে। তার মানে এখন খেয়াল করো, সর্বশেষ ইলেকট্রনটা ঢুকছে কয় নাম্বার কক্ষপথে? 4 নাম্বার কক্ষপথে, তাই না? তো ইলেকট্রনের কৌণিক ভরবেগের সূত্র কি? ইলেকট্রনের কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়াল টু, কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু mvr। কৌণিক ভরবেগের সূত্রটা কি বলো তো? mvr ইজ ইকুয়াল টু nh/2π। তাহলে এখানে n এর মান কত? n মানে কি? n মানে হচ্ছে পরমাণুর কক্ষপথ। সর্বশেষ ইলেকট্রনটা 4 নম্বর কক্ষপথে ঢুকেছে বিজায় 4 ইন্টু h এর জায়গায় h রাখবা, আর 2π এর জায়গায় 2π রাখো। এবার উপরের 4 আর নিচের 2 কাটাকাটি করলে উপরে থাকে 2, তার মানে কত হয়? h/2π। কত হয়? h/2π, ঠিক আছে? তার মানে আমাদের h/π 2h/π হয়, 2h/π 2h/π। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের খ নাম্বার। সঠিক অ্যান্সার কত? খ নাম্বার, ঠিক আছে? তার মানে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগের মানটা কত আসবে? মানটা আসবে হচ্ছে 2h/π। কারা কারা সঠিক উত্তর দিয়েছো আমি একটু চেক করি। কারা কারা সঠিক উত্তর দিয়েছো? নাজমা বেগম ইউটিউব থেকে, রুহুল আমিন, উর্মিলা, জিদনি, তারপরে শ্যাডো, নাসির, তারপরে মেডে ক্লাচ, পান্না কবির, তারপরে হচ্ছে শ্যাডো। আর ফেসবুক থেকে কারা কারা আছো? ফেসবুক থেকে হচ্ছে এখান থেকে আসো তন্নি, তারপরে হচ্ছে এক্সামে সব, আচ্ছা ঠিক আছে, মেঘা বলেছে এখানে পারি, এক্সামে পারি না, ওকে সমস্যা নেই, এক্সামে পারবা ইনশাল্লাহ। সোহাগ গাজী, তারপরে হচ্ছে শাহিদা খানম, শেলিনা বেগম, নিঝুম নীতি, মেঘা, ওকে থ্যাংক ইউ সবাইকে যারা যারা সঠিক উত্তর দিয়েছে। এর পরবর্তী প্রশ্নটা দেখো, ক্যালসিয়ামের 3p অরবিটালে, 3p কোন অরবিটাল? 3p অরবিটালে অবস্থানরত একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? তো আমরা জানি কৌণিক ভরবেগ mvr ইজ ইকুয়াল টু nh/2π, nh/2π, এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের সূত্র। তো এখানে আমরা একটু মান বসাই, এন এর মান কত? যেহেতু 3p বলছে তাহলে এন এর মান হচ্ছে 3, যেহেতু 3 নম্বর প্রধান কক্ষপথ, ইন্টু এইচ এর মান কত? আমরা জানি প্ল্যাঙ্কের ধ্রুবক হচ্ছে এইচ, যার মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 কিলোগ্রাম মিটার স্কোয়ার কেজি ইনভার্স সেকেন্ড, মিটার স্কোয়ার কেজি ইনভার্স সেকেন্ড। আর নিচে কত? 2π, 2 ইন্টু 3.1416। তো এই টোটালটা ক্যালকুলেশন করো তো। টোটালটা ক্যালকুলেশন করলে এখানে এর মানটা কত আসে আমাকে একটু জানাও। কত মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড আসে এটা আমাকে একটু জানাও সবাই। 14 কত নাম্বার হবে আমাকে একটু সবাই জানো। 14 নম্বর কোশ্চেনের অ্যান্সার কত? কারা কারা সঠিক উত্তর দিতে পেরেছো আমি একটু চেক করি। 14 নম্বর কারা কারা দিতে, আচ্ছা আগে 13 নম্বর দিয়েছিলা অনেকেই, তাসফিয়া আফরোজ, রেদওয়ান, তারপর উর্মিলা, তারপরে হচ্ছে তাসফিক। ফেসবুক থেকে কারা কারা দিয়েছিলা? নিঝুম নীতি, শফিক ইসলাম, সেলিনা, তারপরে হচ্ছে শাহিদা খানম, রানীনাথ, নাজিফা, তারপরে সোহানা, নিঝুম নীতি, মেঘা, ওকে থ্যাংক ইউ সবাইকে যারা যারা সঠিক উত্তর দিয়েছিলা। এবার এই 14-এর সঠিক উত্তরটা কী হবে বলো তো?
এটার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে হচ্ছে কত, আসে হচ্ছে 3.16 ইন্টু 10⁻34 মিটার স্কোয়ার কেজি ইনভার্স সেকেন্ড, মিটার স্কোয়ার কেজি ইনভার্স সেকেন্ড, ঠিক আছে। 3.16 ইন্টু 10⁻34 মিটার স্কোয়ার কেজি ইনভার্স সেকেন্ড। এর পরবর্তী প্রশ্নটা আমরা একটু চলে যাই, আশা করি সবাই এটার সঠিক উত্তর দিতে পেরেছো। এর পরবর্তী প্রশ্নটা দেখো, নিচের কোন মৌলটির ইলেকট্রনিক বিন্যাস 2n² সূত্রকে সমর্থন করে না? আমরা জানি যে প্রত্যেকটা মৌলের ইলেকট্রনগুলো হচ্ছে কত নাম্বার কক্ষপথে যাবে সেই নাম্বারটা আমরা যদি এনের জায়গায় বসিয়ে দিই তাহলে হচ্ছে আমরা ওই কক্ষপথের সর্বোচ্চ ধারণ ক্ষমতা পেয়ে যাই, যে কতটুই ইলেকট্রন একটা কক্ষপথে থাকতে পারে। ফর এক্সাম্পল আমরা যদি প্রথম কক্ষপথ অর্থাৎ কে শেলের কথা চিন্তা করি, কে শেলের ক্ষেত্রে এনের মান হয় কত 1, তো কে শেলের সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? কে শেলে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2 ইন্টু কত 1², দ্যাট মিনস 2। এরপরে কে শেলের পরে কি এল শেল অর্থাৎ দ্বিতীয় কক্ষপথ বা দ্বিতীয় শক্তিস্তর, দ্বিতীয় শক্তিস্তর ইলেকট্রনের সংখ্যা কত থাকে 2 ইন্টু 2², দ্যাট মিনস হচ্ছে 8। তারপরে এম শেলে অর্থাৎ তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা থাকে কত? তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা থাকে 2 ইন্টু 3², দ্যাট মিনস 18। তারপরে সর্বশেষ হচ্ছে চতুর্থ কক্ষপথে এন কক্ষপথ, চতুর্থ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যাটা থাকবে কত 2 ইন্টু 4², দ্যাট মিনস 32। তো এখন দেখো এখানে কি বলেছে যে কোনটির ইলেকট্রন বিন্যাস 2n² সূত্রকে সমর্থন করে না? সমর্থন করবে না কার ইলেকট্রন বিন্যাস? অ্যান্সার হচ্ছে ঘ, পটাশিয়ামের। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস কেন? কারণ পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম। ব্যতিক্রম কেন? ব্যতিক্রম হচ্ছে এই জন্য যে এর সর্বশেষ ইলেকট্রনটা 3D-তে না ঢুকে 4s-এ যায়। সর্বশেষ ইলেকট্রনটা 3D-তে না ঢুকে কোথায় যায়? 4s-এ যায়। 3D ফাঁকা থাকে 4s1। তাহলে সর্বশেষ ইলেকট্রনটা যাওয়া উচিত ছিল কোথায়? 3D-তে যাওয়া উচিত ছিল না, কারণ 3 নম্বর কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার কয়টা থাকতে পারে? থাকতে পারে হচ্ছে তোমার 3 নম্বর কক্ষপথের জন্য 18টা, কিন্তু 3 নম্বর কক্ষপথ পূরণ করে তারপরে না 4 নম্বরে যাওয়ার কথা, তাই না? তাহলেই তো আমাদের এই 2n² সূত্র মানা হইতো, যদি এইটা হইতো যে 3D-তে গিয়ে আগে যদি 3D-তে যাইতো তারপরে যদি 4s-এ যাইতো তাহলে আমাদের 2n² সূত্রটা মানা হইতো। বাট এটা এখানে কি হচ্ছে? এখানে এক্সেপশন, ব্যতিক্রম হচ্ছে। ব্যতিক্রমটা কেন হচ্ছে? আমরা জানি যে নিম্ন শক্তির অরবিটালগুলা আগে হচ্ছে ইলেকট্রন দিয়ে পূর্ণ হয়, তারপরে উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে অ্যাকর্ডিং টু দ্য আউফবাউ ল বা আউফবাউ নীতি অনুসারে আমরা এটা জানি। তাহলে সেই অনুসারে এই 3D আর 4s এই দুইটার মধ্যে 4sটা ছোট 3D বড়, 4s ছোট 3D বড়। এটা আমরা কিভাবে জানি? n+l রুল, এটা আমরা একাডেমিক ক্লাসে শিখেছি, তাই না? তো সেই হিসাবে এই পটাশিয়ামটা হচ্ছে 2n² সূত্রটা সমর্থন করে না। পটাশিয়াম 2n² সূত্র সমর্থন করে না। সো কারা কারা সঠিক উত্তর দিয়েছো আমি একটু চেক করি। কারা কারা দিয়েছো? নাজিফা ইসলাম দিয়েছো, এমডি শফিকুল ইসলাম, তারপরে হচ্ছে ক্যামিলি রানী নাথ, শফিকুল ইসলাম, তৌহিদা ইসলাম তন্নি, সোহাগ গাজী, তারপরে নিঝুম নীতি, মেঘা। ওকে, সবাইকে ধন্যবাদ। ইউটিউব থেকে কারা কারা আছো? ইউটিউব থেকে আছো হচ্ছে উর্মিলা সঠিক, রেদওয়ান, তারপরে হচ্ছে তাসফিয়া আফরোজ, নাসির। ওকে, থ্যাংক ইউ সবাইকে। এর পরবর্তী প্রশ্ন চলে যাই। দেখো আচ্ছা, এই কয়টা প্রশ্ন হচ্ছে আমরা তৃতীয় অধ্যায়ে দেখেছি। এখন আমরা পঞ্চম অধ্যায়ে চলে যাব। পঞ্চম অধ্যায়টা হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড। এই কেমিক্যাল বন্ড অধ্যায়ে আমরা প্রথমে যে 1 নম্বর প্রশ্নটা দেখব, 1 নম্বর প্রশ্নটা দেখার আগে এখানে আমরা একটা ছক দেখি। ছকটা কি? ছকটা হচ্ছে যোজনী বা যোজ্যতা। যোজনী বা যোজ্যতা কাকে বলে বলো তো? কোনো একটা পরমাণু যখন হচ্ছে বন্ধনে আবদ্ধ হয় তখন সে অন্য কয়টা পরমাণুর সাথে যুক্ত হবে, সেই যুক্ত হওয়ার যে ক্ষমতা সেটাকে আমরা যোজনী বা যোজ্যতা বলি, ভ্যালেন্সি বলি, ঠিক আছে, ইংরেজিতে। তো প্রথমে দেখো ধাতু হিসাবে কারা আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক, লেড, নাইট্রোজেন। আচ্ছা, এটা হচ্ছে নাইট্রোজেনটা এখানে আসবে না, নাইট্রোজেনটা যাবে হচ্ছে অধাতুদের মধ্যে, এখানে যাবে হচ্ছে নাইট্রোজেন, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো হাইড্রোজেনের যোজ্যতা বা যোজনী কত? 1। আর হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ HCl, এটা জানার দরকার নেই, তুমি জাস্ট জানবা হাইড্রোজেনের যোজনী কত? 1। লিথিয়ামের কত? 1। সোডিয়ামেরও 1। তারপরে পটাশিয়ামের কত? 1। ম্যাগনেসিয়ামের 2। ক্যালসিয়ামের 2। অ্যালুমিনিয়ামের 3। আয়রনের পরিবর্তনশীল যোজনী অর্থাৎ 2 এবং 3 দুইটা যোজনী। জিঙ্কের হচ্ছে 2। লেডের হচ্ছে 2, 4 পরিবর্তনশীল যোজনী। তারপরে হচ্ছে এখানে অধাতুর মধ্যে আছে সিলভার, এই সিলভারের যোজনী 1। ফ্লোরিনের যোজনী 1, ক্লোরিনেরও 1, ব্রোমিনের 1, আয়োডিনের 1।
বোরনের হচ্ছে 3, বোরন হচ্ছে অধাতু যার যোজনী 3, ফসফরাস অধাতু এর পরিবর্তনশীল যোজনী 2টা, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 5, কপারের হচ্ছে 2টা 1 আর 2, অক্সিজেনের হচ্ছে 2, কার্বনেরও 2টা পরিবর্তনশীল যোজনী কত 2 আর 4, আর সালফারের কত 3টা 2 4 6, 3টা যোজনী। তার মানে যাদের একাধিক যোজনী তাদেরকে আমরা বলি পরিবর্তনশীল যোজনী, তাই না? পরিবর্তনশীল যোজনী তাদেরকে আমরা বলি যে তাদের পরিবর্তনশীল যোজনী আছে। এখন আমরা প্রশ্ন পড়ি, দেখো কোন মৌল দুটির যোজনী একই, এখানে কোন মৌল দুইটার যোজনী একই। তো প্রথমেই আমরা ক্যালসিয়াম আর জিঙ্কের কথা চিন্তা করি। ক্যালসিয়াম আর জিঙ্ক, ক্যালসিয়ামের যোজনী কত আমরা জানি 2, আর জিঙ্কের যোজনী কত, জিঙ্কের যোজনীও হচ্ছে 2, জিঙ্কের যোজনীও কত বলো তো 2, আমরা মাত্রই দেখলাম জিঙ্কের যোজনী কত 2, তার মানে এই দুইটার যোজনী হচ্ছে সেম, তাহলে অ্যান্সার হচ্ছে ক, অ্যান্সার কত ক। অ্যালুমিনিয়ামের 3, কপারের 2, সেম না। সিলিকনের কত 2, সোডিয়ামের হচ্ছে 1, তারপরে এখানে হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেনের হচ্ছে 3, ক্লোরিনের 1, তার মানে শুধুমাত্র ক্যালসিয়াম আর জিঙ্কেরই হচ্ছে 2 2, তার মানে এটাই হচ্ছে সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্নটা দেখো, নিচের কোনটি যৌগমূলক, যৌগমূলক, যৌগমূলক কোনগুলো বলো তো? যৌগমূলক হচ্ছে যৌগমূলক, যৌগমূলক অর্থাৎ একাধিক পরমাণু এখানে যুক্ত হবে, ঠিক আছে? একাধিক পরমাণু যুক্ত হয়ে এখানে একটা আয়ন সৃষ্টি করবে, যেটা একটা সিঙ্গেল অণুর ন্যায় আচরণ করবে। তো এই ধরনের জিনিসকে আমরা যৌগমূলক বলি। যেমন হচ্ছে তোমার নাইট্রেট NO3-, সালফেট SO4 2-, তারপর হচ্ছে কার্বনেট CO3 2-, তারপরে হচ্ছে অ্যামোনিয়াম আয়ন NH4+, তারপরে হচ্ছে ফসফেট আয়ন PO4 3-, তারপরে হচ্ছে হাইড্রোক্সিল আয়ন OH-, তারপরে হচ্ছে সায়ানাইড আয়ন CN-। তো এগুলো সবই হচ্ছে কি যৌগমূলক, এগুলো সবই কি যৌগমূলক, ঠিক আছে? তো এই আর অনেকগুলো যৌগমূলক আছে, তোমাদের বইয়ের মধ্যে ছক আছে যৌগমূলকের, আমরা শিখেছিলাম একাডেমিক ক্লাসে। তো নিচের কোনটি যৌগমূলক, দেখো সালফার কিন্তু কোনো SO2, এটা কিন্তু যৌগমূলক না। SiO2 এটাও কোনো যৌগমূলক না, এগুলো হচ্ছে যৌগ, সিম্পলি যৌগ। তারপর P2O3 এটাও যৌগ, কিন্তু NO2-, এখানে হচ্ছে NO2 এটা মাইনাস হলে তাহলে সেটা কি হবে যৌগমূলক হবে, NO2- যৌগমূলক নাইট্রাইট আয়ন, যেটাকে আমরা বলি নাইট্রাইট আয়ন বলি, ঠিক আছে? নাইট্রাইট আয়ন বলি। এরপর দেখো নিচের কোনটি ধনাত্মক যৌগমূলক, নিচের কোনটি ধনাত্মক যৌগমূলক, ঠিক আছে? তো প্রথমে দেখো ফসফেট আয়ন, ঠিক আছে? ফসফেট PO4 3-, কার্বনেট CO3 2-, নাইট্রেট NO3-, তারপর ফসফোনিয়াম হচ্ছে PH4+, এটা হচ্ছে ধনাত্মক আয়ন। তার মানে ধনাত্মক যৌগমূলক কোনটা, ফসফোনিয়াম আয়ন। ধনাত্মক যৌগমূলক কোনটি, ফসফোনিয়াম আয়ন। ধনাত্মক যৌগমূলক কোনটি, ফসফোনিয়াম আয়ন। আমি যদি কমেন্টসগুলো একটু চেক করি, সবার কমেন্টসগুলো একটু চেক করি। মেঘা অ্যান্সার দিয়েছিল 17 নম্বর, তারপরে হচ্ছে নাজিফে ইসলাম অ্যান্সার দিয়েছিল, শাহিদা খানম, তারপরে শফিকুল ইসলাম, নিজুম নীতি, টুটুল, তারপরে সেফাত ভুঁইয়া। সো অ্যান্সার হচ্ছে পটাশিয়াম, থ্যাংক ইউ শাহিদা খানম, ইয়েস। তারপর ক্যামিলি রানীনাথ, ইয়েস। তন্নি, থ্যাংক ইউ। সোহাগ গাজী, সেলিনা শেলি, নিজুম নীতি, জাহিদ সবুজ, থ্যাংক ইউ সবাইকে। এবার ইউটিউব থেকে আমি একটু দেখি কারা কারা দিচ্ছ। এমডি নাসির, তাসফিয়া আফরোজ শ্যাডো, তারপর তশফিক আহমেদ, তারপরে হচ্ছে কারা দিচ্ছ, ওকে, থ্যাংক ইউ সবাইকে যারা যারা সঠিক উত্তর দিচ্ছ। এরপরে দেখো এর পরের প্রশ্নটা আমরা একটু দেখি, আমরা একটু যৌগমূলকগুলো দেখি। আচ্ছা, যৌগমূলকগুলো এখানে চলে এসেছে, এই যে যৌগমূলকগুলো অ্যামোনিয়াম আয়ন, কার্বনেট আয়ন, হ্যাঁ, তারপরে হাইড্রোজেন বাইকার্বনেট, হাইড্রোজেন কার্বনেট বা এটাকে আমরা বাইকার্বনেটও বলে থাকি, HCO3-, সালফেট হচ্ছে SO4 2-, হাইড্রোজেন সালফেট বা বাইসালফেট HSO4-, সালফাইড হচ্ছে SO3 2-, সালফাইড হচ্ছে SO3 2-, আর সালফেট হচ্ছে SO4 2-, SO4 2-, এটা হচ্ছে কি সালফেট, 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 নাম ছোট, আয়ন কি আয়নটাও হচ্ছে ছোট। আর SO3 2- যখন হবে, SO3 2- যখন হবে তখন এটার নাম হবে সালফাইড, নামের শেষে কী হবে সালফাইড। এখানে দেখো 3 যখন হবে তখন ফাইড, আর 4 হলে ফেট,
3 হইলে ফাইট, নিচে 3 হইলে ফাইট, আর নিচে 4 হইলে ফেট। এটা একটু মনে রাখবা। তারপর নাইট্রেট আর নাইট্রাইটের বেলায় সেম। নাইট্রেট হচ্ছে কোনটা, NO3-, 3 হইলে ট্রেট, নামের শেষে ট্রেট। আর নাইট্রাইট কোনটা, NO2-, নিচে যদি 2 হয় তাহলে হচ্ছে নাইট্রাইট। 2 হইলে ট্রাইট, নামটা বড়, আর 3 হইলে নাইট্রেট, নামটা ছোট। 3 হইলে কি নামটা ছোট, আর 2 হইলে নামটা একটু বড়। এটা একটু মনে রাখবা, ঠিক আছে? তারপরে ফসফেটের বেলায় PO4 2-, হাইড্রোক্সাইড হচ্ছে OH-, ফসফোনিয়াম আয়ন হচ্ছে PH4+। তার মানে ফসফোনিয়াম আয়নটা হচ্ছে আমাদের ধনাত্মক আয়ন। ফসফোনিয়াম আয়নটা কি ছিল, আমাদের ধনাত্মক আয়ন ছিল। এরপর দেখো, এক অণু সালফারে কতটি পরমাণু নিয়ে গঠিত? এক অণু সালফার কতটি পরমাণু নিয়ে গঠিত, কেউ বলতে পারবা? এক অণু সালফারের মধ্যে কতটি পরমাণু থাকে? দেখো সালফারের গঠনটা কীরকম, নর্মালি সালফাররা এরকম থাকে। আমরা আগে সালফারের ইলেকট্রন বিন্যাসটা করি একটু। 16, সালফার কত, 16। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p কত, 6 7 8 9 10 11 12, আর লাগে 4। তাহলে দেখো 3p4। তাহলে 3p4 এর মধ্যে কীরকম থাকে? 3p4 এর মধ্যে থাকে এরকম 1 1 1 2। তাহলে আমরা একটু যদি দেখি, সালফার এখানে মুক্তজোড় ইলেকট্রন কয়টা আর বন্ধনজোড় ইলেকট্রন কয়টা? সালফারে মুক্তজোড় ইলেকট্রন কয়টা, বন্ধনজোড় কয়টা? দেখো মুক্তজোড় ইলেকট্রন মানে কি? মুক্তজোড় মানে যেগুলো ডাবল ডাবল থাকবে সেগুলো মুক্তজোড় ইলেকট্রন। তাহলে এটা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন, এটা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন। আর বন্ধনজোড় ইলেকট্রন হচ্ছে যেগুলো সিঙ্গেল সিঙ্গেল থাকবে, তার মানে এটা হচ্ছে বন্ধনজোড় ইলেকট্রন। তাহলে মুক্তজোড় ইলেকট্রন এগুলো হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন। আর বন্ধনজোড় ইলেকট্রন হচ্ছে প্রথমে এই সালফারটা কার সাথে বন্ধনে অংশগ্রহণ করবে? এখানে আরেকটা সালফারের সাথে মানে একটা সালফার আর নিচে হচ্ছে একটা সালফার, এই দুইটা সালফারের সাথে বন্ধনে অংশগ্রহণ করবে। আবার এই সালফারটাও এখানে একটা সালফার, এখানে একটা সালফারের সাথে বন্ধনে অংশগ্রহণ করবে। আচ্ছা, এটা শেপটা কিছুটা ডাব্লিউ শেপের মতো হয়, অর্থাৎ ডাব্লিউ কীরকম হয় বলো তো? এইরকম হয়, তাই না? তাহলে এরকম একটা সালফার, তারপরে হচ্ছে এরকম একটা সালফার, এরকম একটা সালফার, সালফার 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 1 2 3 4 5 6 7 8 6 7 8, টোটাল হচ্ছে 8টা। টোটাল কয়টা? 8টা, ঠিক আছে? টোটাল 8টা অণু নিয়ে সালফার যুক্ত থাকে। এটা মনে রাখবা যে সালফার হচ্ছে টোটাল 8টা অণু নিয়ে যুক্ত থাকে, অর্থাৎ সালফারের এক অণুতে 8টা পরমাণু থাকে। সালফারের এক অণুতে কয়টা পরমাণু থাকে? 8টা পরমাণু। এই জন্য সালফারকে সবসময় কী লেখা হয়? S8 লেখা হয়। সালফারকে কী লেখা হয়? S8 লেখা হয়। ক্যালসিয়াম ফসফেট যৌগের অণুতে কতটি পরমাণু থাকে? ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম আয়ন হচ্ছে ক্যালসিয়াম 2+, আর ফসফেট হচ্ছে PO4 3-। এই দুইটাকে তুমি যদি একসাথে যুক্ত করো তাহলে এই 3 যাবে ক্যালসিয়ামের নিচে, আর এই 2 যাবে ফসফেটের নিচে, PO4 নিচে হচ্ছে 2। তাহলে এখানে কতটি পরমাণু থাকে? ক্যালসিয়াম ফসফেট অণুতে কতটি পরমাণু থাকে বলো তো? দেখো এখানে আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো এখানে হচ্ছে ক্যালসিয়াম হচ্ছে কয়টি? 3টি, ফসফরাস হচ্ছে 2টি, আর অক্সিজেন হচ্ছে কত? 4 দুগুণা 8টি। 8 আর 2 10, 10 আর 3 13, সবগুলো যোগ করে দিলে কত হয়? 13টি হয়, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে কত? গ। অ্যান্সার কত? গ। আমি একটু কমেন্টসগুলো চেক করছি সবার, কারা কারা কমেন্টস করছো। শ্যাডো, তারপর হচ্ছে রেদওয়ান হোসেন, তারপরে তাসফিয়া আফরোজ, উর্মিলা, সামিয়া, তারপরে হচ্ছে তাসফিয়া আফরোজ, তারপরে হচ্ছে ওকে, তারপরে ফেসবুক থেকে দেখতে পাচ্ছি কারা কারা আছো। নিঝুম নীতি, তারপরে শাহিদা খানম, তারপরে তৌহিদা তন্নি, মেঘা। আচ্ছা, তোমরা হচ্ছে গান গাচ্ছ নাকি ক্লাসের মধ্যে? গান গেও না, কমেন্টের মধ্যে গান গাচ্ছ মনে হচ্ছে, ঠিক আছে? ওকে। সালফেট আর সালফাইড প্রায় সেম,
প্রায় সেম না, দুইটা আলাদা, জাস্ট হচ্ছে সালফেট হচ্ছে 4 থাকলে আর হচ্ছে সালফাইট হচ্ছে 3 থাকলে, এটা মনে রাখবা। তারপরে তাসফিয়া আফরোজ অ্যান্সার দিয়েছো ইউটিউব থেকে, তারপরে শ্যাডো, থ্যাংক ইউ সবাইকে যারা যারা সঠিক অ্যান্সার দিয়েছো। এরপরে 20 নম্বর গেল, এরপরে চলো আমরা 21 নম্বরে চলে যাই। ফসফোনিয়াম ফসফেটের সঠিক সংকেত কোনটি? দেখো ফসফোনিয়াম ফসফেট, ফসফোনিয়াম মানে কি PH4 প্লাস, আর ফসফেট কি? ফসফেট হচ্ছে PO4 3 মাইনাস। তাহলে এই দুইটাকে যদি আমরা একত্র করি তাহলে এই 3 যাবে ফসফোনিয়ামের গায়ে আর এই 1 যাবে হচ্ছে ফসফেটের গায়ে। তাহলে কি হবে? এটা সংকেতটা হবে এরকম যে PH4 হোল 3 আর বাইরে হচ্ছে PO4, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে এখানে ঘ নাম্বারটা। অ্যান্সার কত? ঘ নাম্বার। অ্যান্সারটা কত হবে? 21-এর ঘ। অ্যান্সারটা কত হবে? 21-এর ঘ নাম্বারটা, ঠিক আছে? এটা কি? ফসফোনিয়াম ফসফেট। এটা কি গেল? ফসফোনিয়াম ফসফেট গেল। ওকে, তা সোহাগ গাজী অ্যান্সার দিয়েছো। তারপরে হচ্ছে আচ্ছা গান গাচ্ছিল, ঠিক আছে, গান টান গাওয়ার দরকার নাই। তারপরে ওকে, ঠিক আছে, এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। দেখো এখানে আমরা প্রশ্নে যাওয়ার আগে দুইটা জিনিস দেখে যাই যে অষ্টক নিয়ম আর দ্বয়ের নিয়মটা কি। অষ্টক নিয়ম হচ্ছে অণু গঠনকালে পরমাণু সমূহ তাদের সর্বশেষ শক্তি স্তরে 8টি, কয়টি? 8টি ইলেকট্রন ধারণ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। কাদের মতো? নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস। কেন লাভ করে? স্থিতিশীল হওয়ার জন্য। আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসেরা ইলেকট্রন দেয়ও না, ইলেকট্রন নেয়ও না। কেন? কারণ তারা স্থিতিশীল। এই স্থিতিশীলতা বজায় রাখতে গেলে কোনো একটা পরমাণুকে কি করতে হবে? তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হবে, অর্থাৎ সর্বশেষ কক্ষপথে 2টা অথবা 8টা করে ইলেকট্রন রাখতে হবে। 8টা ইলেকট্রন রাখলে সেটা অষ্টক নিয়মের মধ্যে যাবে, আর 2টা ইলেকট্রন যদি রাখে তাহলে সেটা দ্বয়ের নিয়মে হবে। সেটাকে কি বলবো আমরা? ডিপ্লেট ল বা হচ্ছে দ্বয়ের নিয়ম, আর এটা অক্টেট ল বা হচ্ছে অষ্টক নিয়ম। অণুতে যে কোনো পরমাণু সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া, কয় জোড়া? এক বা একাধিক জোড়া ইলেকট্রন অবস্থান করে, এটা হচ্ছে দ্বয়ের নিয়ম, ঠিক আছে? অষ্টক নিয়ম এটা, দ্বয়ের নিয়ম এটা। এবার খেয়াল করো, আমরা একটা প্রশ্ন দেখি। বন্ধন গঠনের সময় ইলেকট্রন বর্জনের মাধ্যমে কোনটি দ্বয়ের নিয়ম পালন করে? ইলেকট্রন বর্জনের মাধ্যমে। ইলেকট্রন বর্জন মানে কি? ইলেকট্রন ত্যাগ করলে তাহলে দ্বয়ের নিয়ম হয়ে যাবে। এটা কে? দেখো হাইড্রোজেন 80 একটা ইলেকট্রন, সেটা ত্যাগ করলে কি দ্বয়ের নিয়ম হবে? হবে না। তারপরে বোরনের ইলেকট্রন কয়টা? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন 5। তো 5-এর মধ্যে থেকে যদি সে একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি সে হবে দ্বয়ের নিয়ম? না, হবে না। তারপর লিথিয়ামের ইলেকট্রন আছে 3টা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন ত্যাগ করলে সে দ্বয়ের নিয়মে চলে যাবে, তাই না? লিথিয়াম প্লাস, যেটা এই লিথিয়াম প্লাসের 2টা ইলেকট্রন না, একটা ইলেকট্রন ত্যাগ করলে লিথিয়ামে 2টা ইলেকট্রন থাকে, অর্থাৎ 1s2 মানে এটা কি হিলিয়ামের মতো না? হিলিয়াম কি একটা নিষ্ক্রিয় গ্যাস না? হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে কে? লিথিয়াম আয়ন বা লিথিয়াম। তার মানে এই ইলেকট্রন যখন লিথিয়াম ত্যাগ করবে, একটা লিথিয়ামের নর্মাল ইলেকট্রন থাকে 3টা ইলেকট্রন থাকলে 1s2 2s1, তো সেখান থেকে সে যদি সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটা ত্যাগ করে ফেলে তাহলে লিথিয়ামটা হয়ে যাবে লিথিয়াম আয়নে। তার মানে ইলেকট্রন বর্জন করছে না লিথিয়াম? ইলেকট্রন বর্জন করার পরেই কিন্তু সে দ্বয়ের নিয়ম কি? দ্বয়ের নিয়মটা ফলো করেছে বা দ্বয়ের নিয়মটা পালন করেছে। তাহলে অ্যান্সার হচ্ছে লিথিয়াম। এবার এই সেম কোশ্চেনটাকে যদি একটু ঘুরাইয়া এইভাবে করতো যে ইলেকট্রন বর্জন না বলে বর্জনের জায়গায় যদি বলতো যে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে কোনটি দ্বয়ের নিয়ম পালন করত, এই প্রশ্নটা যদি করত যে নিচের কোন পরমাণুটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে দ্বয়ের নিয়ম পালন করে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করলে সে দ্বয়ের নিয়ম ফলো করবে, তাহলে ওইরকম মৌলকে বলতো? ওরকম মৌল হচ্ছে হাইড্রোজেন এবং বোরন। হাইড্রোজেন এবং বোরন কি করবে? ধরো হাইড্রোজেনের একটাই তো ইলেকট্রন, তাই না? অর্থাৎ 1s1। তো সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটা কি হয়ে যাবে? H মাইনাস, অর্থাৎ হচ্ছে 2। যদিও H মাইনাস একটা ইলেকট্রন গ্রহণ করলে 1s2 হয়ে যাবে, তাই না? তারপরে এখানে যদি লিথিয়ামেরটা দেখি, বোরনেরটা দেখি,
আচ্ছা হ্যাঁ, বোরনেরটা হবে না, হাইড্রোজেনেরটা হবে। এর পরবর্তী প্রশ্নটা দেখো যে কোন যৌগটি গঠনের সময় অষ্টক নিয়ম মেনে চলে। কোন যৌগটি গঠনের সময় অষ্টক নিয়মটা মেনে চলে, নিচের কোন যৌগ গঠনের সময় অষ্টক নিয়ম মেনে চলে। তাহলে প্রথমে দেখো ক্যালসিয়াম ফ্লোরাইড, এই যৌগটা আমরা যদি দেখি ক্যালসিয়ামের ইলেকট্রন কয়টা বলো তো, 20টা। আমরা যদি এর ইলেকট্রন বিন্যাসটা দেখি 1s2 2s2 2p6 3s2 3p6 12 14 16 18 3D লিখবো বাট ইলেকট্রন দিব না, 4s এ আগে ইলেকট্রন দিয়ে দিব, তাহলে কত 4s2। এটা হচ্ছে ক্যালসিয়াম। আর ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা যদি করি তাহলে 1s2 2s2 2p6 2p5। এবার খেয়াল করো, আমরা যদি একটা ক্যালসিয়াম আঁকি, এই ক্যালসিয়ামটা ধরো এটা একটা ক্যালসিয়ামের নিউক্লিয়াস, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ। চতুর্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন আছে না। চতুর্থ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, তার মানে ধরো এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, সর্বশেষ কক্ষপথের এই 2টা ইলেকট্রন। এই 2টা ইলেকট্রনের সাথে 2টা ফ্লোরিন যুক্ত হইলো, এখানে একটা ফ্লোরিন যুক্ত হইলো। ফ্লোরিনের এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, আর এটা হচ্ছে ফ্লোরিনের নিউক্লিয়াস। ঠিক আছে, তো ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন কয়টা আছে, ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন আছে হচ্ছে একটা। কয়টা আছে, একটা আছে। কয়টা, একটা বিজোড় ইলেকট্রন। তো সেই একটা ইলেকট্রন সে এর সাথে শেয়ার করবে, ক্যালসিয়ামের সাথে। ক্যালসিয়ামকে কি করবে, ক্যালসিয়ামকে হচ্ছে ক্যালসিয়ামের কাছ থেকে সেই ইলেকট্রনটা নিয়ে নিবে। ঠিক আছে, ক্যালসিয়ামের কাছ থেকে এই ইলেকট্রনটা কি করবে, নিয়ে নিবে। অর্থাৎ এখানে ক্যালসিয়ামের একটা ইলেকট্রন আছে, সে হচ্ছে এখান থেকে ফ্লোরিনকে দিয়ে দিবে ইলেকট্রনটা। ফ্লোরিনকে দিয়ে দিলে তাহলে কত হয়, এটা হচ্ছে ফ্লোরিনের প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। দ্বিতীয় কক্ষপথে একটা ছিল, এখন এটা হয়ে গেছে আরেকটা। তাহলে এখন এটা হচ্ছে দিয়ে দিল। আবার এপাশ থেকেও যদি একটা ইলেকট্রন দিয়ে দেয়, এপাশ থেকেও যদি একটা ফ্লোরিনকে একটা ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে দেখো ফ্লোরিনের 6টা হয়ে যায়। আর ওর কত, ওর হচ্ছে সর্বশেষ কক্ষপথে আটটা থাকে, তাই না। 6 আর 2 8, এই যে 2 4 6 8। তাহলে 2টা ইলেকট্রন ত্যাগ করলে কিন্তু এটা কার নিয়ম ফলো করে, অষ্টক নিয়ম ফলো করে। তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে বলো তো, ক্যালসিয়াম ফ্লোরাইড। ক্যালসিয়াম ফ্লোরাইড হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 23-এর সঠিক অ্যান্সার কোনটা, ক্যালসিয়াম ফ্লোরাইড। এরপরে দেখো আমরা এই যে নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখে নিই। যে হিলিয়ামের 2টা ইলেকট্রন থাকে, আমরা এভাবে 1s2 করি। তো হিলিয়ামের মতো যারা ইলেকট্রন বিন্যাস অর্জন করবে তাদেরকে আমরা, তাদের কি বলি আমরা, 2-এর নিয়ম তারা ফলো করে। ঠিক আছে, তো যেমন হচ্ছে লিথিয়াম প্লাস, তারপরে হচ্ছে বেরিলিয়াম 2+, বোরন 3+। ঠিক আছে, এগুলো হচ্ছে কি করে, এগুলো হচ্ছে তোমার এর মতো ইলেকট্রন অর্জন করে। ঠিক আছে, হিলিয়ামের মতো। আর নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এগুলোর মতো হচ্ছে বাকি মৌলগুলো ইলেকট্রন বিন্যাস অর্জন করে। নিচের কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণুই নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। নিয়নের ইলেকট্রন বিন্যাসটা কীরকম বলো তো, 10 যদি হয় 1s2 2s2 2p কত 6, তাহলে এটা হচ্ছে নিয়নের ইলেকট্রন বিন্যাস, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ। এবার যদি আমরা দেখি এখানে ক্যালসিয়াম সালফাইড, ক্যালসিয়াম সালফাইডের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এর সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, 8টা ইলেকট্রন থাকে, অর্থাৎ অষ্টক নিয়ম ফলো করে। ঠিক আছে, এখানে 1s2 2s2 2p6 3s2 3p6, এই যে সর্বশেষ কক্ষপথে কিন্তু 8টা ইলেকট্রন থাকে, অর্থাৎ সেটা নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে। আবার সালফার, সালফারের ক্ষেত্রে যদি আমরা দেখি সর্বশেষ কক্ষপথে কয়টা আছে, 1s2 2s2 2p6, তাহলে কত 6 7 8 9 10 12, আর এখানে কত, এখানে যদি আমরা দেখি 4 আসে, তাহলে দেখো লাস্টে হচ্ছে 6টা। তাহলে এটা কিন্তু ক্যালসিয়াম সালফাইড, এটা কিন্তু 2টা পরমাণুই এই নিয়ম ফলো করে না। ম্যাগনেসিয়াম অক্সাইডটা যদি আমরা দেখি, ম্যাগনেসিয়ামের বেলায় দেখো ম্যাগনেসিয়াম কত 12, 1s2 2s2 2p6 3s2 3p 6 7 8 9 10 আর 3s2, এটা হচ্ছে ম্যাগনেসিয়ামেরটা 1s2 2p6 3s2 6 7 8 9 10 11 12,
ম্যাগনেসিয়াম আর অক্সিজেনেরটা যদি আমরা দেখি, অক্সিজেন হচ্ছে 8, 1s2, 2s2, 2p4। তাহলে দেখো এখানে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন যখন বিক্রিয়াতে অংশগ্রহণ করে বা বন্ধনে অংশগ্রহণ করে, যৌগ গঠন করে, তখন হচ্ছে দুইটা পরমাণুই অষ্টক নিয়ম ফলো করে, ঠিক আছে, নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। কেন? এই নিয়নের ইলেকট্রন বিন্যাসে কত আছে? 2s2, 2p6, 2s2, 2p6। তাহলে ইলেকট্রন যখন ম্যাগনেসিয়াম এই দুইটা ইলেকট্রন ত্যাগ করে তখন সে 2s2, 2p6 হয়, আর অক্সিজেনের 2s2, 2p6 হয়ে যায়, ঠিক আছে। তার মানে এই দুইটা যৌগ হচ্ছে একসাথে নিয়নের ইলেকট্রন বিন্যাসটা ফলো করে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে অ্যান্সার কোনটা হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড। অ্যান্সার কোনটা হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড। এরপর দেখো আয়নিক বন্ধন যদি আমরা দেখি, ধাতব হাইড্রোক্সাইডে হাইড্রাইডে হাইড্রোজেন অধাতুর ন্যায় আচরণ করে। ধাতব হাইড্রাইড মানে কি? কোনো একটা ধাতু আছে, ধরো সোডিয়াম, এই সোডিয়াম এর সাথে যদি একটা হাইড্রোজেন যুক্ত থাকে তাহলে এটাকে আমরা বলি ধাতব হাইড্রাইড বা সোডিয়াম হাইড্রাইড। ম্যাগনেসিয়ামের সাথে যদি একটা হাইড্রোজেন থাকে এটাকে আমরা বলি ম্যাগনেসিয়াম হাইড্রাইড বা এটা একটা ধাতব হাইড্রাইড। অ্যালুমিনিয়ামের সাথে যদি হাইড্রোজেন থাকে তাহলে এটাকে আমরা বলি অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এগুলো হচ্ছে ধাতব হাইড্রাইড। এই ধাতব হাইড্রাইডে এই হাইড্রোজেনটা কিসের মতো আচরণ করে? অধাতুর মতো। তাহলে এই সকল যৌগে হাইড্রোজেন অধাতু। ধাতব হাইড্রাইডে কি? হাইড্রোজেন হচ্ছে অধাতু। ধাতব হাইড্রাইডে হাইড্রোজেন হচ্ছে অধাতু। তাহলে দেখো MgH2 কোন ধরনের যৌগ? যেহেতু একটা আমরা জানি একটা ধাতু, ম্যাগনেসিয়াম হাইড্রাইড মানে কি? এই ম্যাগনেসিয়াম হচ্ছে এখানে ধাতু হিসাবে আছে আর হাইড্রোজেনটা এখানে অধাতু হিসাবে আছে। ম্যাগনেসিয়াম ধাতু, হাইড্রোজেন অধাতু। আর একটা ধাতু আর একটা অধাতু মিলে কি ধরনের বন্ধন গঠন করে বলো তো? একটা ধাতু আর একটা অধাতু মিলে আয়নিক বন্ধন গঠন করে। একটা ধাতু আর একটা অধাতু মিলে আয়নিক বন্ধন গঠন করে। তাহলে এটা হচ্ছে একটা আয়নিক যৌগ। এটা কি একটা আয়নিক যৌগ? 25-এর খ। 25-এর কত নম্বর হবে? খ নাম্বার, অর্থাৎ এটা একটা আয়নিক যৌগ হবে। এর পরের নম্বর প্রশ্নটা দেখো, নিম্নোক্ত আয়নিক যৌগগুলো গঠনের ক্ষেত্রে কোন বিবৃতিটি সঠিক? তো প্রথমে 1 নম্বর বিবৃতি বলছে কি সোডিয়াম ক্লোরাইড গঠিত হলে 2টি ইলেকট্রনের স্থানান্তর ঘটে। সোডিয়াম ক্লোরাইড গঠিত হলে একটা ইলেকট্রনের স্থানান্তর ঘটে, তাই না? আমরা জানি সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হয়, আর ক্লোরিন সেই একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়। তাহলে এখানে একটা ইলেকট্রনের স্থানান্তর ঘটে। সোডিয়াম ক্লোরাইডের বেলায় কয়টি ইলেকট্রন? একটি ইলেকট্রনের স্থানান্তর ঘটে এখানে। এরপরে আমরা যদি ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দেখি, এখানে 2টা ইলেকট্রন। ক্যালসিয়াম হচ্ছে কি করে? 2টি ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম 2+ আয়নে পরিণত হয়, আর সেই 2টা ইলেকট্রন গ্রহণ করে কে? 2টা ক্লোরিন। সেই 2টা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়। তার মানে এখানে 2টা ইলেকট্রনের স্থানান্তর ঘটে। তার মানে এটাও ফলস হবে না। ম্যাগনেসিয়াম অক্সাইড গঠিত হলে একটি হবে, এখানে একটি ইলেকট্রন স্থানান্তর ঘটে, এটাও ফলস, কারণ ম্যাগনেসিয়াম অক্সাইডের বেলায় 2টা ইলেকট্রনের স্থানান্তর ঘটতে হয়, তাই না? ম্যাগনেসিয়াম হচ্ছে 2টা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হয়, এবং অক্সিজেন ওই 2টা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2- আয়নে পরিণত হয়। তার মানে এখানে 2টা ইলেকট্রনের স্থানান্তর ঘটে, এটাও সঠিক না। সর্বশেষের এইটা সঠিক, এই যে ঘ নাম্বার, এটা সঠিক। কেন? কারণ এখানে দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড, এখানে 3 হবে, Al2O3 গঠিত হলে এখানে কি হয়? ওকে, এখানে অ্যান্সারটা হবে, এখানে লাস্টেরটা হচ্ছে 6, এখানে 6, ঠিক আছে। গঠিত হতে 6টি ইলেকট্রন। কয়টি? 6টি ইলেকট্রনের স্থানান্তর ঘটবে, 6টি ইলেকট্রনের। তো এটার সঠিক উত্তর কীভাবে হয় দেখো, আমরা যদি দেখি অ্যালুমিনিয়াম কি করবে? 3টে ইলেকট্রন ত্যাগ করবে, 3টে ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম আয়নে পরিণত হবে, ঠিক আছে। আর অক্সিজেন কি করবে? অক্সিজেন হচ্ছে 2টা ইলেকট্রন গ্রহণ করবে, 3টার মধ্য থেকে 2টা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2- পরিণত হবে। তো এখন দেখো এখানে একটা অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ত্যাগ করে, তো 2টা অ্যালুমিনিয়াম 6টা ইলেকট্রন ত্যাগ করবে। কয়টা? 3 দুগুণা 6টা ইলেকট্রন। আর এখানে 3টা অক্সিজেন
6টা ইলেকট্রন গ্রহণ করে 3টা অক্সিজেন আয়নে পরিণত হবে। তার মানে এখানে 6টা ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে না, 6টা ইলেকট্রনের স্থানান্তর ঘটতেছে না। তাহলে ঘ হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর, ঘ নাম্বারটা হচ্ছে এখানে সঠিক উত্তর। সো এখানে কমেন্টসগুলো আমি একটু এবার চেক করি, কমেন্টসগুলো আমি একটু চেক করতেছি। কমেন্টসগুলো যদি দেখি 26 নম্বরে হচ্ছে ঘ নম্বর অপশনে 6টি হবে, ঠিক আছে। রাইট, থ্যাংক ইউ। তারপরে নিঝুম নীতি, বদরুল হাসান, এই ক্লাসের পরে আর কোনো ক্লাস হবে কিনা? না, এই ক্লাসের পরে আর কোনো ক্লাস হবে না, এটাই হচ্ছে আজকের লাস্ট ক্লাস আমাদের। হ্যাঁ, 10টার মধ্যেই শেষ হয়ে যাবে, আরও আগেই হয়তো শেষ হবে। আব্দুল্লাল ফাহাদ জিজ্ঞেস করেছিলাম, নাজিফ ইসলাম রাইট অ্যান্সার দিয়েছিল, শফিকুল ইসলাম, তন্নি, তারপরে হচ্ছে ঝগড়া করতেছি না, শাহিদা খানম বলেছ, তন্নি অ্যান্সার দিয়েছিলা। তারপর ওকে, নাজিফ ইসলাম, মেঘা, সাগর, বোরিং হয়ে এখানে আসলাম, এখানেও শুরু হয়েছে। আচ্ছা, ইউটিউবে কি চলতেছে দেখি তো আমি একটু, কেন বোরিং হচ্ছে। তাসফিয়া আফরুজ আসো, আব্দুল মুহি অ্যান্সার দিচ্ছ, তারপরে রেদওয়ান অ্যান্সার দিচ্ছ, ইমরানা আক্তার অ্যান্সার দিচ্ছ, তারপরে হচ্ছে আর কে আসো। ওকে, ইউটিউবে তো শুধু অ্যান্সারই দিচ্ছি, ইউটিউবে তো কেউ গল্প করতেছে না, নাকি আগে করছে ইউটিউবে গল্প চলছিল নাকি গল্প, এই জন্য। আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল রেখেন, আর গল্প টল্প করে কিনা আমাকে তাহলে বললেন, আমি ওদের সাথে গল্পে যুক্ত হবো তাইলে। আচ্ছা দেখো, এরপরে 26 নম্বরের পরে 27 নম্বরে দেখো, 27 নম্বরে যাওয়ার আগে আমরা একটা এখানে কিছু ইনফরমেশন দেখি, যে সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত কিছু গুরুত্বপূর্ণ যৌগের নাম ও সংকেত। তো সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত যৌগগুলো হচ্ছে ফসফিন PH3, মিথেন CH4, অ্যামোনিয়া NH3, CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। এছাড়াও মৌলিক গ্যাসের অণুসমূহ সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়। মৌলিক গ্যাস কি কি? অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, এগুলো হচ্ছে মৌলিক গ্যাস। তাছাড়াও আছে ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড, পানি, তারপর কার্বন টেট্রাফ্লোরাইড, এগুলো সবই হচ্ছে সমযোজী যৌগ। কেন? কারণ এগুলার মধ্যে যে বন্ধনগুলো আছে সেই বন্ধনগুলো হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কাকে বলে সবার মনে আছে তো? কোভ্যালেন্ট বন্ড, সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন মানে কি বলতো? সমযোজী বন্ধন মানে হচ্ছে অধাতু আর অধাতুর মধ্যে যে বন্ধন, একটা অধাতু আর একটা অধাতুর মধ্যে যে বন্ধন, তাকে আমরা সমযোজী বন্ধন বলি বা কোভ্যালেন্ট বন্ড বলি ইংরেজিতে। কি বলি? কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন, ঠিক আছে? সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড বলি। তাহলে এদের প্রত্যেকের মধ্যেই, যেমন হচ্ছে আমি যদি একটা যৌগ তোমাদের দেখাই, অ্যামোনিয়া, তো অ্যামোনিয়ার ক্ষেত্রে 3টা হাইড্রোজেন একটা নাইট্রোজেনের সাথে যুক্ত থাকে, তো এটা হচ্ছে অ্যামোনিয়ার সংকেত NH3। এই NH3-র হচ্ছে আণবিক সংকেত এটা, গাঠনিক সংকেত এটা, আণবিক সংকেত এটা, গাঠনিক সংকেত এটা। এবার যদি আমি তোমাকে দেখাই যে কীভাবে এরা গঠন করে, এটা হচ্ছে নাইট্রোজেনের নিউক্লিয়াস, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 5টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা? 2টা আর 3টা, 1 2 3। তো এই 3টা সিঙ্গেল ইলেকট্রনের সাথে 3টা হাইড্রোজেন এসে এখানে বন্ধন গঠন করবে, 3টা হাইড্রোজেন এসে এখানে ইলেকট্রন শেয়ার করবে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, ঠিক আছে? এখানে কি হয়? ইলেকট্রন শেয়ার। শেয়ার মানে কি বলো তো? শেয়ার মানে হচ্ছে যে তুমি তোমার একটা বন্ধুর সাথে ধরো ব্যবসা করবা, তো তুমি হচ্ছে কিছু টাকা দিবা, সে কিছু টাকা দিবে, তার মানে 2টা টাকা একসাথে মিক্স করে একটা টাকা করে তারপরে সেটা দিয়ে তোমরা ব্যবসা করবা, এবং ব্যবসা থেকে যে মুনাফাটা আসবে সেটা তোমরা সমান ভাগে ভাগ করে নিবা, এটাই হচ্ছে শেয়ার, তাই না? তার মানে যখন এই নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করে, ইলেকট্রন শেয়ার করার পরে তারা হচ্ছে কি করবে? তারা হচ্ছে ওই 2টা ইলেকট্রন নিজেরা ভাগাভাগি করে নেবে, অর্থাৎ কখনো হাইড্রোজেন ব্যবহার করবে যখন তার লাগবে, কখনো নাইট্রোজেন ব্যবহার করবে যখন তার লাগবে। তার মানে এই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে সেটাই হচ্ছে সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধন আছে যে সকল যৌগের মধ্যে, তাদেরকে বলা হয় সমযোজী যৌগ। তাহলে সমযোজী যৌগ আমরা দেখলাম। আরেকটা জিনিস মনে রাখবো আমরা, যে বন্ড পেয়ার ইলেকট্রন আর লোন পেয়ার ইলেকট্রন মানে কি? বন্ধন জোড় ইলেকট্রন আর মুক্ত জোড় ইলেকট্রন। ধরো অক্সিজেনের কথা একটু চিন্তা করো, 1s2 2s2 2p6 আর কত 2p4, লাস্টে হচ্ছে 2p4,
তো লাস্টে যদি 2p4 হয় তাহলে আমরা অক্সিজেনের ক্ষেত্রে দেখি সর্বশেষ কক্ষপথে 2s এ 2টা ইলেকট্রন থাকে জোড়া, আর 2p-তে হচ্ছে 4টা ইলেকট্রন, প্রথমে সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল, তারপরে একটা ডাবল, আর লাস্টে হচ্ছে 2টা সিঙ্গেল ইলেকট্রন থাকে। তাহলে এটা আমি যদি এখন অক্সিজেনের, এটা ধরো নিউক্লিয়াস, এটা প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন আছে। 1s2 মানে কি? প্রথম কক্ষপথে 2টা, আর দ্বিতীয় কক্ষপথ মানে কি? 2s2p টোটালটা, অর্থাৎ 6টা। তাহলে 6টা ইলেকট্রনের মধ্যে আবার 2টা আছে জোড়ায় জোড়ায়, তার মানে এই হচ্ছে এক জোড়া, আর বাকি 2টা আর 2টা, এই 2 জোড়া, এই এক জোড়া, এই এক জোড়া, 2 জোড়া, আর বাকি 2টা সিঙ্গেল, এই একটা সিঙ্গেল, এই একটা সিঙ্গেল। তাহলে এবার খেয়াল করো, যেই ইলেকট্রনগুলো জোড়ায় জোড়ায় আছে, যেই ইলেকট্রনগুলো জোড়ায় জোড়ায় আছে তাদেরকে আমরা বলি কি? তাদেরকে আমরা বলি হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। কি বলি? মুক্ত জোড়। জোড় কেন বলি? কারণ জোড়ায় জোড়ায় আছে। আর বন্ধন জোড়, এই যে সিঙ্গেল এটা, সিঙ্গেল এইটা, এই দুইটাকে আমরা কি বলি? বন্ধন জোড় ইলেকট্রন। বন্ধন জোড়। আচ্ছা, তোমরা বলতে পারো যে স্যার এটা তো আছে সিঙ্গেল, তারপরে এটাকে কেন জোর বলা হয়? এটা তো ডাবল আছে না হয়, এই জন্য বুঝলাম যে এটাকে মুক্ত জোর বলা হয়, বাট এটা তো সিঙ্গেল, সিঙ্গেল থাকার পরেও কেন জোর বলা হয়? কারণ এরা যখন বন্ধনে অংশগ্রহণ করবে, এই ইলেকট্রনটা, এই নিচের একটা ইলেকট্রন, এটার দিকেই তাকাও, এটা যখন বন্ধনে অংশগ্রহণ করবে, সে আরেকটা ইলেকট্রনের সাথে বন্ধন গঠন করবে না, তখন সেইটা আর এইটা মিলে তখন কি হয়ে যাবে? ডাবল বা ডুয়েল, তখন তো সে জোর হয়ে যাবে, তাই না? তো এই জন্য এটাকে বলা হয় বন্ধন জোর ইলেকট্রন, অর্থাৎ যারা সিঙ্গেল অবস্থাতে থাকে তারা হচ্ছে বন্ধন জোর ইলেকট্রন, বা যেটাকে আমরা ইংরেজিতে বন্ড পেয়ার ইলেকট্রন বলি, সংক্ষেপে বিপি বলি, বিপি। তাহলে অক্সিজেনের বিপি কয়টা? অক্সিজেনের বিপি হচ্ছে জোর, যেহেতু জোর মানে কি অলরেডি 2টা বোঝাচ্ছে, তাই না? জোর মানে কিন্তু 2টা, তাহলে এখানে তুমি বলবা যে এক জোড়া, এক জোড়া বন্ধন জোড় ইলেকট্রন, বা 2টি বন্ধন জোড় ইলেকট্রন, ঠিক আছে? আর এখানে হচ্ছে কয়টি? এই যে এলপি, এলপি মানে কি? লোন পেয়ার, লোন পেয়ার মানে কি? মুক্ত জোড়। এই লোন পেয়ার মানে হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন কয় জোড়া? 2 জোড়া, 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে। এই জন্য আমরা অক্সিজেনকে এরকম উপরে এরকম 2টা ডট আর নিচে এরকম 2টা ডট দিয়ে বুঝাই। এই যে টোটাল 4টা বা 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রনকে আমরা এভাবে বুঝিয়ে থাকি, ঠিক আছে? তাহলে মুক্ত জোড় আর বন্ধন জোড় জিনিসটাকে আমরা বুঝলাম। PCl3 যোগে মুক্ত জোড় ইলেকট্রন কত জোড়া? PCl3 দেখো, এটা হচ্ছে ফসফরাসের নিউক্লিয়াস, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। প্রথম কক্ষপথে আছে 2টা, দ্বিতীয় কক্ষপথে আছে 8টা, 8 আর 2 কত? 10, আর বাকি থাকে কত? 6টা। এই 6টা কীরকম আছে? এই 2টা জোড়া আর 3 আর 2 5। আচ্ছা, আমরা যদি ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা যদি করি, 1s2, 2s2, 2p6 আর 3s কত? 6, 8, 10, 12, 12 আর 3, 15। তাহলে সর্বশেষ কক্ষপথে 3টা, 3 আর 2 5টা, সর্বশেষ কক্ষপথে কয়টা? 5টা। তাহলে এই যে 5টা, ঠিকই আছে। তাহলে 2, 3, 4, 5, এই 5টার মধ্যে এই যে 3টা থাকে সিঙ্গেল ইলেকট্রন, এই 3টা থাকে কি? সিঙ্গেল ইলেকট্রন। সিঙ্গেল ইলেকট্রন 3টা, আর একটা থাকে ডাবল ইলেকট্রন। তাহলে যেটা ডাবল থাকে এটা হচ্ছে কি? মুক্ত জোড়। এটা হচ্ছে মুক্ত জোড় বা লোন পেয়ার। আর এই যে একটা সিঙ্গেল, এই একটা সিঙ্গেল, এই একটা সিঙ্গেল, এই 3টা সিঙ্গেলের সাথে 3টা ক্লোরিন আসে, এই 3টা সিঙ্গেলের সাথে 3টা ক্লোরিন আসে, ঠিক আছে? 3টা সিঙ্গেল ইলেকট্রনের সাথে এখানে একটা ক্লোরিন আছে, তারপরে এই 3টা সিঙ্গেল ইলেকট্রনের সাথে এখানে একটা ক্লোরিন এসে যুক্ত হয়, একটা ইলেকট্রন শেয়ার করে, এখানে একটা ক্লোরিন এসে যুক্ত হয়, একটা ইলেকট্রন শেয়ার করে, এখানে একটা ক্লোরিন এসে যুক্ত হয়, একটা ইলেকট্রন শেয়ার করে, ঠিক আছে? তারপরে 3টা ক্লোরিনের সাথে 3টা ইলেকট্রন শেয়ার করে। তাহলে এখানে জিজ্ঞেস করেছে কি? মুক্ত জোড় ইলেকট্রন কত জোড়া? মুক্ত জোড় ইলেকট্রন কত জোড়া? তাহলে এখানে কত জোড়া মুক্ত জোড় ইলেকট্রন হলো? 5, 11। মুক্ত জোড় ইলেকট্রন কয়টা হলো বলো তো? এখানে কি অপশন ঠিক আছে কি? এখানে হচ্ছে এক জোড়া, আর ক্লোরিনেরটা যদি আমরা আঁকি তাহলে এখানে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টা থাকে বলো তো? 6টা। তাহলে এখানে 6 আর 2 8, 8 আর 6 কত বলো তো? 8 আর 6 হচ্ছে 14, 14 আর 6 কত? 14 আর 6 হচ্ছে 14 আর 6 হচ্ছে 20, 20 মানে 20টি ইলেকট্রন। 20টি ইলেকট্রন মানে কয় জোড়া? 10 জোড়া ইলেকট্রন,
20টি ইলেকট্রন মানে কয় জোড়া? 10 জোড়া। তার মানে সঠিক উত্তর হচ্ছে 10 জোড়া। সঠিক উত্তর কয় জোড়া? 10 জোড়া। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এটা গেল 27 নম্বর। এরপরের প্রশ্নটা দেখো, নিচের কোন যৌগটিতে অ্যানায়ন ও ক্যাটায়নে ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান? অ্যানায়ন মানে কি? অ্যানায়ন মানে হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত আয়ন। ঋণাত্মক আধানযুক্ত আয়নকে আমরা অ্যানায়ন বলি। আর ক্যাটায়ন মানে কি? ক্যাটায়ন মানে হচ্ছে পজিটিভ আধানযুক্ত আয়নকে, ধনাত্মক আধানযুক্ত আয়নকে আমরা ক্যাটায়ন বলি। তাহলে এখন প্রথমে সোডিয়াম ক্লোরাইডে খেয়াল করো, সোডিয়ামের মধ্যে ক্লোরিন আছে Cl মাইনাস, সোডিয়াম আছে Na+, এটা হচ্ছে ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে। তো ইলেকট্রন পরস্পর সমান কিনা আমরা একটু চেক করি। তো ক্লোরাইড আয়নে ইলেকট্রন আছে কয়টা? ইলেকট্রন আছে, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17 থেকে এই যে আয়ন সংখ্যা 1 -1 আছে, তাহলে এটা যদি আমরা বাদ দিই তাহলে মাইনাসে মাইনাসে +1, তার মানে এখানে ইলেকট্রন হয় কতটি? 18টি। আবার এখানে সোডিয়ামে ইলেকট্রন সংখ্যা যদি আমরা বের করি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 11। 11 থেকে আমরা বিয়োগ দিব কত? আয়ন সংখ্যা 1 বিয়োগ দিলে ইলেকট্রন হচ্ছে 10টি। তাহলে দেখো এখানে 18টি 10টি সেম নাই, কিন্তু সেম নাই, তাহলে এটা হবে না। এরপরে ক্যালসিয়াম সালফেট যদি দেখি, ক্যালসিয়াম সালফেটের মধ্যে S- হচ্ছে এখানে কি? S2- হচ্ছে অ্যানায়ন, আর এইখানে ক্যালসিয়াম 2+ হচ্ছে ক্যাটায়ন। তাহলে সালফার 2- ইলেকট্রন কত? সালফার হচ্ছে 16, 16 + 2 কত হয়? 18 হয়। আর এখানে ক্যালসিয়াম ইলেকট্রন কয়টি? ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 20। 20 থেকে বিয়োগ করব কত? তার আয়ন সংখ্যা 2 বিয়োগ করলে কত? 18। তার মানে দেখো সেম, এখানেও 18টি ইলেকট্রন আছে, এখানেও 18টি ইলেকট্রন আছে। কোথায়? এই যে ক্যালসিয়াম সালফেটের মধ্যে CaS। তাহলে অ্যান্সার হবে কত? CaS বা ক্যালসিয়াম সালফেট। সো আমি একটু কমেন্টসগুলো চেক করি সবাই রাইট অ্যান্সার দিতে পেরেছো কিনা। আচ্ছা, আমি যখনই তোমাদের কমেন্টস পড়ি না তখনই তোমরা এই যে গল্প গুজব করতে শুরু করে দাও, এটা কিন্তু ঠিক না। এটা জুম হয়ে গেছে নাকি? ঠিক আছে। আচ্ছা, দেখি তো কারা কারা অ্যান্সার দিয়েছো। নিঝুম নীতি, তারপরে হচ্ছে তন্নি অ্যান্সার দিয়েছিলা। লাইভ ক্লাসে রিইউনিয়ন করছে। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা, তোমরা গল্প করো না, হ্যাঁ, ক্লাসের মধ্যে যে কমেন্ট বক্সে গল্প করতেছো, ইউটিউবেও দেখতেছি, ফেসবুকেও দেখতেছি, এটা করো না তোমরা, কেমন? তোমরা একটু ক্লাসে মনোযোগ দাও। সামিয়া আলামিন অ্যান্সার দিয়েছো, তারপরে রেদওয়ান অ্যান্সার দিয়েছিলা। রেদওয়ান খুব অ্যাক্টিভ একজন ছেলে। তারপরে হচ্ছে সামিয়া আলামিন অ্যাক্টিভ, এমডি নাসির অ্যাক্টিভ, উর্মিলা অ্যাক্টিভ, ইমরানা, তোমরা কন্টিনিউয়াস হচ্ছে রাইট অ্যান্সার দিয়ে যাচ্ছ। গুড, ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আনিকা মিউ, ওয়ালাইকুম আসসালাম। তারপরে এখানে ফেসবুকে আমি দেখতে পাচ্ছি উজ্জ্বল কর্মকার, টুটুল, তারপরে হচ্ছে শাহিদা খানম, তারপরে তন্নি, নিঝুম নীতি, ক্যামিলি রানী নাথ, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সবাইকে। ওকে, এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো, অ্যামোনিয়াতে কতটি সমযোজী বন্ধন আছে? অ্যামোনিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে নাইট্রোজেন প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা? 5টা। 5টার মধ্যে এই 2টা এক জোড়ায় থাকবে আর 3টা হচ্ছে সিঙ্গেল থাকবে। এই 3টা সিঙ্গেলের সাথে 3টা হাইড্রোজেন যুক্ত হবে। এখানে একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করে যুক্ত হবে, এখানে আরেকটা হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করে যুক্ত হবে, এখানে আরেকটা হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করে যুক্ত হবে। তাহলে এখানে দেখো সমযোজী বন্ধন আছে কয়টা? এটা একটা সমযোজী বন্ধন, এটা একটা সমযোজী বন্ধন, এটা একটা সমযোজী বন্ধন, টোটাল 3টা সমযোজী বন্ধন। অ্যান্সার হচ্ছে গ। অ্যান্সার কত? গ। অ্যামোনিয়াতে কয়টি সমযোজী বন্ধন আছে? 3টি। অ্যামোনিয়াতে কয়টি সমযোজী বন্ধন আছে? 3টি। এরপরের প্রশ্নটা দেখো, কোনটির আকার সবচেয়ে বড়? তাহলে প্রথমে দেখো সোডিয়াম দেখতে কেমন? এটা হচ্ছে সোডিয়ামের নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। তাহলে তৃতীয় কক্ষপথে একটা ইলেকট্রন আছে, সোডিয়াম দেখতে এমন। আর দ্বিতীয় কক্ষপথে কয়টা? 8টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা? 8টা। প্রথম কক্ষপথে 2টা। এটা হচ্ছে সোডিয়াম। এরপরে দেখো, সোডিয়াম আয়ন মানে কি? সর্বশেষ কক্ষপথে থেকে ইলেকট্রনটা থাকবে না, সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটা আর থাকবে না, তখন সেই সোডিয়াম আয়নটা দেখতে হবে এটা প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ কিন্তু আর থাকবে না। তো দ্বিতীয় কক্ষপথটা এরকম 8টা ইলেকট্রন দিয়ে পূর্ণ থাকবে, 2 4 6 8, প্রথম কক্ষপথে 2টা, তার মানে সাইজটা একটু ছোট হবে, তার মানে সোডিয়াম আয়নটা বড়। সোডিয়াম
সোডিয়াম আয়নটা ছোট, সোডিয়ামটা বড়, শুধু সোডিয়াম পরমাণুটা বড় কিন্তু সোডিয়াম আয়নটা ছোট। তারপরে ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম নর্মাল ম্যাগনেসিয়াম কেমন? নর্মাল ম্যাগনেসিয়াম এটা প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা? 8টা। আর তৃতীয় বা সর্বশেষ কক্ষপথে থাকে 2টা। তো তৃতীয় বা সর্বশেষ কক্ষপথে সেই 2টা ইলেকট্রন যদি আমরা কি করে দিই? কারেন্ট চলে গেছে। এখানেও গেছে। স্যার ভালো আছেন? স্যার লাইট চলে? অন্ধকার তো। আমিও জানি, দেখতেছি অন্ধকার, বডি তো চলবে না। আপনি একটু বলেন যে বিদ্যুৎ। আচ্ছা, তোমরা হচ্ছে শুনতে পাচ্ছ হয়তো সাউন্ড অফ করা? না, সাউন্ড অফ করে দিবেন। তোমরা হচ্ছে একটু ওয়েট করো, হচ্ছে একটু টেকনিক্যাল ত্রুটির কারণে লাইট হচ্ছে অফ হয়ে গিয়েছে, আমরা একটু চেক করছি। একটি বলুন, বিদ্যুৎ গেছে শেষ। টেকনিক্যাল ইস্যু বললে
দিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো প্রিয় শিক্ষার্থীরা, মানে লোডশেডিং হওয়ার কারণে আজকের ক্লাসটা হচ্ছে এখানেই শেষ করে দিতে হচ্ছে। খুবই আনফর্চুনেট একটা ঘটনা, কারণ হচ্ছে আমাদের বোর্ডের হচ্ছে ইলেকট্রিসিটির জন্য আমাদের বোর্ড অফ হয়ে গিয়েছে, লাইট অফ হয়ে গিয়েছে, এসি অফ হয়ে গিয়েছে। সো এখন হচ্ছে আমাদের পিসি অন আছে এবং ক্যামেরা অন আছে, বাট হচ্ছে আমাদের আদার্স জিনিসগুলো হচ্ছে টেকনিক্যাল ত্রুটি বলা ঠিক না, লোডশেডিংই বলা যায়, তাই না? লোডশেডিংয়ের জন্য হচ্ছে এটা অফ হয়ে গিয়েছে। সো আজকের ক্লাসটা আমি এখানেই সমাপ্ত করতে চাচ্ছি, কারণ আমি জানি না ঠিক কখন আসলে টেকনিক্যাল ত্রুটি হবে। সামনে আমাদের একজন ভাই হচ্ছে একটা টিউব লাইট ধরে আছেন দেখে তোমরা আমাকে দেখতে পাচ্ছ। সো ইনশাল্লাহ আমরা পরবর্তী একাডেমিক ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। যারা যারা এডু পরিবারে এখনও যুক্ত হও নাই, ভর্তি হও নাই, তারা হচ্ছে অফার চলতেছে এডু পরিবারে, ফিফা বিশ্বকাপের জন্য হচ্ছে অফার চলতেছে। তোমরা দেখতে পাচ্ছ, অ্যাড দেখতে পাচ্ছ হয়তো, যে 50% ছাড়ে তোমরা চাইলে ভর্তি হতে পারবে। তো যারা যারা ভর্তি হও নাই ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ আশা করি লোডশেডিংয়ের সমস্যা থাকবে না, ঠিক হয়ে যাবে, কারণ তোমরা জানো সারা বাংলাদেশে লোডশেডিংয়ের সমস্যা হচ্ছে। সো ওই জন্য টুকটাক একটু মাঝে মাঝে সমস্যা হয়। আশা করি ইনশাল্লাহ পরবর্তী দিনগুলোতে সমস্যা হবে না। তো সবাই হচ্ছে একটু ধৈর্য ধারণ করো। ইনশাল্লাহ আমরা যতটুকু দেখেছি এতটুকু লেকচার শিট আমি আপলোড করে দিব তোমাদের ইউটিউব কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশনে, তাই না? এবং ফেসবুকে আপলোড করা হবে। তো সবাই হচ্ছে ওখান থেকে দেখে নিও, কেমন? আর হচ্ছে আরও যদি এডু পরিবার সম্বন্ধে কোনো কিছু জানার ইচ্ছা থাকে, কেমিস্ট্রি সম্বন্ধে আরও জানার আগ্রহ থাকে, স্যারের ক্লাস যদি ভালো লাগে, তাহলে হচ্ছে জয়েন করো। ইনশাল্লাহ আমাদের একাডেমিক ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।